আসসালামু আলাইকুম। দিস ইজ এমবিবিকে সায়েন্স ক্লাব থেকে বলতেছি। আমি স্টুডেন্ট হিসেবে ডিপার্টমেন্ট অফ ফার্মেসিতে আছি। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে যে অ্যাড করছিলাম, এর আগের একটা ম্যাথ ক্লাস নিয়েছিলাম না? সেখানে দুইটা ম্যাথের ভিতর গ, ঘ এবং আরেকটার ঘ। তিনটা সৃজনশীলের ওই গ, ঘ মিলিত হয়ে অংশ কমপ্লিট করে দিয়েছিলাম। এখন আমরা পরবর্তী দেখো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এভাবে কভার করার চেষ্টা করব। আমি আশা রাখবো তোমরা এগুলো ভালোভাবে করবা এবং তোমাদের গ্যারান্টি দিচ্ছি, সত্যিই গ্যারান্টি দিচ্ছি যে তোমরা এগুলো ভালোভাবে করলে তোমরা 90% কমন পাবো, 90 আপ। আর বাকি 10% কাজের জন্য যারা নিজে সচেতন, নিজে ব্যক্তিগতভাবে পড়ার জন্য প্রচেষ্টা থাকবে এবং নিজে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করবে। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা পরের ম্যাথটুকুতে আসি। এই ম্যাথগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি, আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো, আচ্ছা এখানে ক্যালকুলেটর মনে ছিল না? আচ্ছা, ক্যালকুলেটর আমাকে একটু দাও দেখি। আর আবারও বলে নিচ্ছি, আমার সামনে একজন স্টুডেন্ট আছে, সে এসএসসি 25-এর একটা স্টুডেন্ট আছে এবং তার এটা অনেক বেশি হেল্পফুল হবে। সে আমার সাথে সরাসরি কাজ করবে, সেই জিনিসটা রেসপন্স করলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা দেখি, আমরা তাহলে ক্লাসটা শুরু করলাম। দেখো, আচ্ছা 3 নাম্বার প্রশ্ন না? আচ্ছা 3 নাম্বার প্রশ্ন যখন অ্যান্সার করতে যাচ্ছি, তাহলে আমরা একটু 3 নাম্বার সলিউশনটা লিখে নিই। দেখো 3 নাম্বারের, আচ্ছা 3 নাম্বার আগে শুধু আমরা 3 নাম্বারটা লেখা দেখতে পাচ্ছি তো? জি। আচ্ছা দেখো 3 নাম্বার কি বলছে, আমরা কথা অনুযায়ী কাজ করবো। ওকে, এখন দেখো 3 নাম্বার শুরুতে বলে দিছিল হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, আর এই বাংলা অনেক লেখা, তো এগুলাকে আমি একটু শর্ট করার চেষ্টা করছি, বুঝছো? আমি একটু তোমার মুখে মুখে বলবো, তোমরা যদি খাতায় লিখে নাও তবে আমার মুখের কথাকে একটু গুরুত্ব দেবে, কেমন? আমি এখানে একটু সংক্ষেপে লেখার চেষ্টা করছি, তাছাড়া এক একটা সৃজনশীল লিখতে গেলে আমি বোর্ডে আটকাইতে পারবো না, বুঝছো? এই জন্য একটু এভাবে কাজ করছি। আচ্ছা দেখো, 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি যাচ্ছিল, তারপর গাড়ি ব্রেক করলো, ব্রেক করে 4 সেকেন্ড পর থেমে গেল। একটা গাড়ি, ঠিক আছে? তো আমি ধরে নিই একটা গাড়ি, তাই না? নির্দিষ্ট একটা যে কোনো নাম বলে নাই, তাহলে আমরা একটু গাড়ি নিয়ে এভাবে কাজ করি। উদ্দীপকে কি বলছে সেটাকে কাজ করার চেষ্টা করি। তাহলে উদ্দীপকে একটা যে কাজ করলে, এটা মনে করে 1 নম্বর গাড়ি, তাই না? আচ্ছা 1 নম্বর গাড়ির যে বেগ, সে বেগ কি ছিল? 54। তার মানে আমি একে ভি কি বলতে পারবো? 1 বলতে পারি। এবিসিডি উল্লেখ করে থাকলে তুমি এবিসিডিও লিখতে পারতা, এখানে আমরা 1 দ্বারা উল্লেখ করে দেখো। তাহলে শুরুতে আমরা পাচ্ছি ভি1। ভি1 সমান কত হবে বলো তো? 54 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি বেগ কি? কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড। আমরা সবগুলোকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করবো, যেহেতু পরবর্তী মানগুলো মিটার পার সেকেন্ডে আছে। আচ্ছা তার মানে এখানে কত দেখো তো? 54 54 ইন্টু কত হবে? 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 না? ইন্টু 1000 দিলাম। আর 1 ঘন্টা সমান 60 ইন্টু 60 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড। ভাগ দিলে কত আসে? 15। আচ্ছা এখানে ফলাফল আসতেছে হচ্ছে 15। 15 কি পাইলাম? মিটার পার সেকেন্ড। এটা কার পাইলাম বলো তো? প্রথম গাড়ির বেগ পাইছি, এবং প্রথম গাড়ি কি বলছে? যে একে থামানো হয় কত সেকেন্ড পর? একে 4 সেকেন্ড ধরে ব্রেক ধরে থামানো হয়। তার মানে সময় কত লাগছে বলতো? t1 ইজিক্যাল লাগছে হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এখন আমরা 2 নম্বর গাড়ির উদ্দীপকটা একটু বুঝে দেখি। 2 নম্বর গাড়ি কি বলছে? 18 কিলোমিটার পার আওয়ারে অন্য একটু গাড়ি ধীরে ধীরে ব্রেক ধরে 8 সেকেন্ডে থামলো। আচ্ছা তার মানে দ্বিতীয়টার একটু বেগটা আমরা একটু দেখি, এটা কত বেগে চলতেছিল দেখো তো। তাহলে ওটাকে আমরা ইন্ডিকেট করবো ভি2 দ্বারা। ভি2 তার মানে আমরা হচ্ছে 18 ইন্টু কত বলো তো? 1000 ডিভাইডেড কত? 3600, বা 60 ইন্টু 60 মানেই কত? 3600 না? তাহলে কত পাচ্ছি? 5। ঠিক আছে, ও ক্যালকুলেশন করছে, তো আমি ক্যালকুলেশন করলাম না, তোমরা একটু ক্যালকুলেশন করো। আর একটু মনে রাখো, তোমাদের ক্যালকুলেশন স্পিড অনেক বাড়াইতে হবে, বুঝছো? পরীক্ষায় দেখা যাবে যে ক্যালকুলেশন করার স্পিডের উপর বা ম্যাথ করার স্পিডের উপর অনেক কিছু তোমার মিস হয়ে যাবে। যেমন বিশেষ করে এমসিকিউ থাকে না, ফিজিক্সের এমসিকিউ কিংবা ম্যাথের, হায়ার ম্যাথমেটিক্সের যে এমসিকিউগুলো থাকে, এগুলাতে দেখবা 25 মিনিটে বা 30 মিনিটে তুমি কভার করতে পারতেছো না। এটা কি জন্য হয় জানো? এমনিতে তো তোমার একটা গ্যাপ আছে, পাশাপাশি তুমি যদি ক্যালকুলেশন স্পিডটা বাড়াইতে পারো, দেখবা কভার করতে পারবা। অনেক সময় হয় না, অনেক সময় তোমার নেই, তোমার এদিকে সময় চলে গেছে, অথচ কভার করতে পারো। এই জন্য সব সময় ক্যালকুলেটর খুব চাপবা, খুব খুব বেশি। এবং ক্যালকুলেশন এমনভাবে ইউজ করবা যাতে প্রত্যেকটা বাটন তোমার পরিচিত থাকে, কোন জায়গায় আছে ওইটা অল্প সময় পারবো না ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো আমরা এই যে এতটুকু বলছি, এবং এই কত সময় নিয়েছিল বলো তো? টি2 সমান কত সময় নিয়েছিল? 8 সেকেন্ড। এই নিয়েছিল 8 সেকেন্ড। এইটুকু উদ্দীপকে বলছে, দেখো সহজ সরল তথ্য বলছে। শুরুর পার্টে 1 নম্বর পার্টে যে ম্যাথগুলো করাইছিলাম না, ওই যে 1 নম্বর পার্ট মানে ক্লাস 2 নম্বর ক্লাস, ওই 2 নম্বর ক্লাসের যে ম্যাথগুলো করি, এগুলো তুলনামূলক কঠিন ছিল। এগুলো দেখো অনেক সহজ, তোমাদের বলছিলাম না, ওটাই তুলনামূলক কঠিন ম্যাথ। ওগুলা পারলে এগুলা কিছুই না, দেখো সহজে পারো। এখন আমরা একটু গ নম্বরে আসি। এটা 3 নম্বর সলিউশনে, এখন গ নাম্বার আসতেছে। দেখো গ নাম্বার অ্যান্সার লেখা দেখতে পাচ্ছি। আচ্ছা এখন গ নাম্বারে কি বলছে দেখো, প্রথম গাড়ি 444 মিটার সেতু পার হইতে 30 সেকেন্ড সময় নেই, গাড়িটির দৈর্ঘ্য কত?
কি বললো দেখো তো, প্রথম গাড়ি না? আমরা একটু প্রথম গাড়িটা একটু দেখি। একটা সেতু ছিল, দেখো একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করে। একটা সেতু ছিল, মনে করো এই বরাবর এখান থেকে এইটুকু, এটা একটা সেতু, বুঝছো? এটা একটা সেতু, মাঝখানে এগুলো খুঁটি আছে। তো এই যে সেতু, এখান থেকে এখানে যে সেতুটা আছে না, এই সেতুটার দৈর্ঘ্য কত বলো তো? 444 মিটার। আচ্ছা, 444 মিটার যদি সেতু যদি প্রথম গাড়িটি পার হয়, কত সেকেন্ডে পার হয়েছে? 30 সেকেন্ডে। তার মানে সে সময় নিচ্ছে কতখানি? 30 সেকেন্ড। আচ্ছা দেখো, তার মানে সে এইটুকু পার হইতে 30 সেকেন্ড টি সময় নিছে। মনে করে আমি প্রথম গাড়ি বলতেছি না, আমি এটাকে কি দ্বারা উল্লেখ করব? T1 তো একটা উল্লেখ করছি, তাই না? এটাকে তাহলে অন্য কিছু দ্বারা উল্লেখ করে দেখো, টি প্রাইম দ্বারা উল্লেখ করি। টি প্রাইম সমান কত? 30 সেকেন্ডে সে পার হইতে কতখানি পার হয়েছে? 444 মিটার পার হয়েছে না? এখন বলছে গাড়িটির দৈর্ঘ্য কত। তাহলে মজার বিষয় একটা দেখো, গাড়িটির দৈর্ঘ্য কেন বের করা যাবে এখান থেকে? আমরা একটা কাজ করতে পারি, 30 সেকেন্ডে সে নর্মালি যায় কতখানি, সেটা বের করতে পারবে না? তার কি জানা আছে দেখো তো। আমরা এখান থেকে গ নাম্বার ওই প্রথম বস্তুর বের করার চেষ্টা করি। দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা V1 জানি না? V1 সমান কত ছিল? 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং তোমাকে নতুন করে একটা সময় পাইছো, T1 প্রাইম না? আচ্ছা, এটাকে T1 প্রাইম দিই। T1 তো প্রথম বস্তুর ক্ষেত্রে না, এই জন্য আমরা কি দিলাম? T1 প্রাইম। এই যে T1 প্রাইম যে আমরা এই মানটা পাচ্ছি, এই ক্ষেত্রে এটা কত দেওয়া ছিল বলো তো? 30 সেকেন্ড। আচ্ছা, এতটুকু দিয়ে তুমি এটা যেহেতু সমবেগে যাচ্ছে এবং নির্দিষ্ট সময় যাচ্ছে, তুমি কি এর কতটুকু গেছে স্মরণটা বের করতে পারবে না? তাহলে স্মরণটা কি পাবো? এস স্মরণকে কি দ্বারা প্রকাশ করি? এস ইজিক্যাল কি হয় বলো তো? এস ইজিক্যাল কি সেটা বের করতে পারবো। এখন বিষয়টা দেখো, এটা বের করে আমি কিভাবে গাড়ির দৈর্ঘ্য বের করবো? আচ্ছা, তুমি একটু ভেবে দেখো তো, একটা এইভাবে কাজ করে দেখো। এখান থেকে মনে করে এতটুকু একটা অংশটুকু, তুমি একটা গাড়ি পার হয়ে গেছে, গাড়িরও নিশ্চয়ই একটা দৈর্ঘ্য ছিল। গাড়ি মনে করো এই অংশ থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে, এটা হচ্ছে গাড়ির মনে করো দুইটা চাকা, বুঝতেছি? আচ্ছা, এই অংশ থেকে যে গাড়ি যে যাত্রা শুরু করলো, এখন দেখো গাড়ির যাত্রা শুরু করে একটা পর্যায়ে এটা পার হয়ে যাবে না? এটা যখন পার হয়ে যাবে, মনে করো এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে এটাকে কি করতে হবে? সম্পূর্ণ পার হয়ে যাইতে হবে কেন? তাহলে এখান থেকে মনে করো গাড়ির এটা শুরুর অংশ থেকে যাত্রা শুরু করছে, বা এখান থেকে তো আর একটু সামনে যায়, সেটাও হতে পারে। সেখান থেকে যাত্রা শুরু করে সে গাড়িটাকে পুরাটা পার হতে হবে কিনা? গাড়ি কি এখানে এসে এইটুকু হইলে কি হবে? এখানে গাড়ি থাকলে কি এটা পার হইলো? তাহলে কি করতে হবে? গাড়িটাকে এটা পার হয়ে যাইতে হবে, অর্থাৎ এখানে আসতে হবে, তাই না? বলো তো, এখানে আসতে হবে না? এখানে যে যখন গাড়িটাকে আসতে হবে, তাহলে দেখো আমি গাড়িটা এখান থেকে শুরু করছিল, আর পার হয়েছে কতটুকু? সেতু পার হয়ে অতিরিক্ত নিজের দৈর্ঘ্য পার হইতে হয়েছে না? এতটুকু পার হইতে তার কত সেকেন্ড সময় লাগছে? 3 সেকেন্ড সময় লাগছে, তাই না? তাহলে ইন টোটালি যদি 30 সেকেন্ড সময় লেগে থাকে, তাহলে আমরা দেখতেছি 30 সেকেন্ডে সে কতটুকু পার হয়েছে? সেতু তো পার হয়েছে, পাশাপাশি নিজের যে একটা দৈর্ঘ্য ছিল সেটাও পার হয়েছে। তাহলে আমরা যেটা কাজ করতে পারি, আমরা 30 সেকেন্ডে তার একটা সরণ বের করব, বের করে সেতুর দৈর্ঘ্য কতখানি সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে পাবো না? ম্যাথ করার আগে তুমি ম্যাথের একটা কনসেপ্ট মাথায় সেট হয়েছে কিনা? হয়েছে না? এখন তাহলে আমরা একটু মিশাই দিই, কেমন? এটা বোঝার জন্য বলছি। এখন দেখো, তার মানে আমরা আগে শুরুতে বলবো 30 সেকেন্ডে সে কতটুকু যায়, তাহলে কি হবে? এই গাড়িটি 1 নম্বর গাড়িটি, তাই না? তাহলে প্রথম গাড়িটি, দেখো প্রথম গাড়িটির কথা বলতেছি, সে কি করছে? তার সেক্ষেত্রে সরণ কত হবে? আমরা জানি S1, তাহলে এটা S1 আকারে প্রকাশ করলে ভালো হতো না? S1। আচ্ছা দেখো, তাহলে S1 ইজিক্যাল কত? S ইজিক্যাল কি বলতো? যদি সমবেগে কোনো বস্তু যায়, আমরা শিখছি S ইজিক্যাল হয় V ইন্টু টি। এস কে কি দ্বারা প্রকাশ করতেছি? S1। ভি কে কি দ্বারা প্রকাশ করতেছি? V1। টি কে কি দ্বারা প্রকাশ? T1 প্রাইম। তার মানে কত হয়? এটা হয় 15 ইন্টু 30, তার মানে কত হয়? 3 15 45। কত হয় দেখো তো? 450 না? 450 মিটার। এটা একটু সরণ না? 450 মিটার। আচ্ছা, তার মানে দেখো 30 সেকেন্ডে এই গাড়িটির টোটাল কতখানি দূরত্ব চলে গেছে? এখন সেতুর দৈর্ঘ্য আমরা জানা আছে না? আচ্ছা, তাহলে এখন যদি সেতুর দৈর্ঘ্য 444 হয়, তাহলে এ যদি এতখানি যায়, তাহলে এর দৈর্ঘ্য বের করতে পারবো না? অতএব আমরা বলবো, অতএব কি বলতে পারি? গাড়িটির দৈর্ঘ্য। গাড়িটির দৈর্ঘ্য চাইছে না? তাহলে তুমি বের করবা গাড়িটির দৈর্ঘ্য। লেখা বুঝতে পারতেছি? গাড়িটির দৈর্ঘ্য হবে 450 মাইনাস কত? 444 মিটার ইজিক্যাল কত পাবো? 6 মিটার। বুঝতে পারছি? এটাই অ্যান্সার না? আচ্ছা, এই যে এটা অনেক সহজ একটা ম্যাথ না? পারবো না বিষয়টা? এই যে সুন্দর, এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। তাহলে এইভাবে যদি কাজ করে বের করতে পারবো না? মিশাই দেই। ওকে, তোমরা যদি এই ম্যাথটা যখন তুলে নেওয়া লাগে, তোমরা কি করবা তাইলে?
ভিডিওটাকে পজ করে রাখা ম্যাথটাকে উঠাই নিও, কেমন? আচ্ছা, আর ম্যাথটা কিভাবে করতেছি, সিকোয়েন্স বুঝতেছি। শুরুতে উদ্দীপক পড়বা, উদ্দীপক সম্পূর্ণ বুঝবা কি কি বলছে। আর এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপক এগুলো আসলে লিখবা কোথায়? এগুলা অনেক সময় কোশ্চেনের ফাঁকা অংশ যদি লেখার সুযোগ দেয় তাহলে লিখতে পারো, আর যদি টিচার নিষেধ করে যে কোশ্চেনে লেখা যাবে না, তাহলে তোমাদের খাতার রাফ অংশ বা কিছু এক্সট্রা অংশ থাকে না, ওই অংশতে তুমি এটা শুরুতেই খসড়া করে নিবা যে তুমি এটা পারবা কিনা। যখন দেখতেছো উদ্দীপক তুমি টোটালি বুঝে গেছো, তার মানে তুমি সব পারবা। তারপর এই যে গ নাম্বার দিয়ে যেটুকু লিখছি না, তুমি ম্যাথে শুধু সেইটুকু লিখবা। এটা যে আমি এটা দেখো ম্যাথ শুরুর আগে আমি কিন্তু উদ্দীপক আলোচনা করছি, এটা তো আর তোমাকে পরীক্ষার হলে লিখতে হচ্ছে না, তাই না? আচ্ছা, পরীক্ষার হলে গ থেকে শুরু করবা, ঘ থেকে শুরু করবা, কিন্তু এই বিষয়টা হয়তো রাফ অংশে বা এক্সট্রা কোনো অংশে তুমি লিখে নিবা, লিখে প্র্যাকটিস করবা যে এটা আমি পারতেছি কিনা। ঠিক আছে, ওকে। আমরা কিন্তু ঘ নাম্বার আসি, দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। ঘ নাম্বার সলিউশন যদি আমরা দেখি, দেখো এখানে কি বলা হয়েছে, ব্রেক চাপার পর কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে। তার মানে এখন দেখো তো, প্রথম গাড়িটি ব্রেক চাপছিল না, প্রথম গাড়িটির কি কি দেওয়া ছিল বলো তো? আচ্ছা, প্রথম গাড়িতে তার মানে V1, তাই না? V1 তার একটা বেগ দেওয়া ছিল কত? 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, তার একটা সময় দেওয়া ছিল, T1 ছিল 4 সেকেন্ড। দ্বিতীয় বস্তুর বেগ দেওয়া ছিল না, দ্বিতীয় গাড়িতে V2 কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বেগটার সময় দেওয়া ছিল, এটা কত? T2, তাই না? 8 সেকেন্ড। এই যে দেওয়া আছে, এখন কি বলছে, প্রশ্ন কি চাইছে, ব্রেক চাপার পর কোন গাড়িতে বেশি দূরত্ব অতিক্রম করবে। তুমি এটা বের করো যে প্রথম গাড়ির V দেওয়া আছে, T দেওয়া আছে, তাহলে এটা কত দূরত্ব দেবে, দ্বিতীয় বস্তু V দেওয়া আছে, T দেওয়া আছে, কত দূরত্ব, দূরত্ব মানে কি S না? আমরা S1 বের করতে চাচ্ছি, S2 বের করতে চাচ্ছি, তাই না? আচ্ছা, এটা যখন আমরা বের করবো, এখন দেখো এখানে আমরা কি কি জানা আছে, V জানা আছে, T জানা আছে, আর কি কিছু জানা আছে? আচ্ছা, এখন বিষয়টা দেখো, এখানে আরেকটা জিনিস আমরা মাথায় রাখলে ভালো হইতো জিনিসটা। আচ্ছা, এখানে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এটাই একটা পর্যায়ে দেখো, এখানে আমরা V দ্বারা প্রকাশ করছিলাম না, V1। আচ্ছা, V1 দ্বারা প্রকাশ করছিলাম, আমরা এই বেগ আকারে নিছি। আচ্ছা দেখো, কিন্তু এটা যখন গাড়ি যাত্রা শুরু করছে সেই অবস্থায় এটা বেগ ছিল না, তার মানে এটাকে আদি বেগ বলতে পারি না? আচ্ছা, আদি বেগকে তোমরা নর্মালি কি দ্বারা প্রকাশ করো? ইউ দ্বারা প্রকাশ করো। তো আমরা এখানে V দ্বারা প্রকাশ করছি, তুমি যদি বলে দাও যে আমি এটাকে V দ্বারা প্রকাশ করতেছি, সমস্যা নেই, কিন্তু তুমি যেহেতু অভ্যস্ত ইউ দিয়ে প্রকাশ করে, তাহলে এটাকে ইউ লেখলে বেশি ভালো হবে না? আচ্ছা, তাহলে তুমি বলো, গাড়িটা যেহেতু বেগ ধরছে, তার মানে একটা পর্যায়ে থামছে কিনা? থামতে গেলে শেষ বেগ কত হবে? 0 হবে না? তাহলে তুমি শেষ বেগটাও জানো কিনা প্রতিটা গাড়ির। তাহলে এখানে আমরা V1 লিখছিলাম না, নর্মালি প্রশ্ন দেখে এইভাবে শুরুতে আমি সামারি আকারে V লিখছিলাম, বুঝছো? কিন্তু তুমি যেহেতু ইউ দ্বারা প্রকাশ করো, তুমি যখন হায়ার ক্লাসে উঠবা না, তখন দেখবা ইউ নামে কোনো রাশি নেই, একটাকে বলবা V1, একটাকে বলবা V2, অথবা বলবা VI, একটাকে বলবা VF। VI মানে বোঝো, VI, আই মানে কি ইনিশিয়াল না, শুরু, তার মানে এটাই কি আদি বেগ। আর VF, F মানে কি বলো, ফাইনাল, তাই না? এটাই শেষ। আচ্ছা, তার মানে এখানে ইনিশিয়াল ভ্যালোসিটি আর ফাইনাল ভ্যালোসিটি এইভাবে প্রকাশ করে আমি অভ্যস্ত, তো এই জন্য দেখা যায় ইউ লেখার কথা অনেক সময় স্মরণ থাকে না। তোমরা যেহেতু ইউ লেখে অভ্যস্ত, তোমরা ইউ লেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ইউ লিখে নিবা। তাহলে এখানে V1 লিখছে না, সে জায়গা, হ্যাঁ এটা V1 লিখছে না, V1 V2 লিখছে না, এই জায়গা তুমি লিখতে পারো তাহলে কি U1। আচ্ছা, তাহলে এটা কি তুমি প্রকাশ করতে পারো, এটার পরিবর্তে নাম কি দিতে পারতি, U1, এটাকে কি দিতে পারতাম, U2, তাহলে তাই দাও, এটা হচ্ছে U1 আর এটা হচ্ছে U2, বুঝতে পারছি? তাহলে এখন তুমি বলো V1 কত হবে, থামবে তো, তাই না? গাড়িটা থামবে, তাহলে V1 হবে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, V2 কত হবে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, বুঝতে পারছি? আচ্ছা, এইটুকু যদি হয়ে থাকে, তাহলে এখন তুমি দেখো কি কি জানো, প্রথম গাড়ির কি কি জানো, দেখো তো প্রথম গাড়ির কি কি জানো, প্রথম গাড়ির ইউ জানো, টি জানো, ভি জানো, এই কয়েকটা দিয়ে, এবং তোমার দরকার কি বলো তো, তোমার স্মরণ দরকার না? আচ্ছা, স্মরণ কোনটা স্মরণ দরকার, প্রথম গাড়ির স্মরণ দরকার, দ্বিতীয় গাড়ির স্মরণ দরকার। তাহলে প্রথম গাড়ির স্মরণকে আমি যদি বলি যে প্রথম গাড়ির স্মরণ হচ্ছে এস অফ এ, প্রথম গাড়ির স্মরণ কি, দ্বিতীয় গাড়ির স্মরণ কি, এস অফ বি, তাহলে এস অফ এ এস অফ বি বের করতে পারবে না? তাহলে কিভাবে বের করবো, আমরা জানি এস ইজিক্যাল কি, দেখো তো এস, এই কয়টা দিয়ে একটা সমীকরণ বের করো, এস আছে, ভি আছে, ইউ আছে, টি আছে, বলো দেখি মনে পড়ে? এস ইজিক্যাল কি বলো তো, এস ইজিক্যাল আমরা বলতে পারি গড় বেগ বের করবো, গড় বেগ বের করার জন্য কি করবো, ইউ প্লাস ভি করবো, ইউ প্লাস ভি ডিভাইডেড টু আদি বেগ আর শেষ বেগকে 2 দ্বারা ভাগ দিলে গড় হয় না, ইন্টু কি বলবো, টি বের করবো। এখন এটা কোন বস্তুর ক্ষেত্রে বের করতেছি, প্রথম গাড়ির ক্ষেত্রে না, আমরা এটা বের করতেছি প্রথম গাড়ির ক্ষেত্রে। দেখো এখানে গোল করে লিখলাম প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে যেহেতু এটা বের করতেছি, তাহলে এস কে কি দ্বারা প্রকাশ করছিলাম, এস এর দ্বারা না, ইউ কে কি দ্বারা, U1 V1, এটা T1, তাই না? এখন একটু মানগুলো বসাও দেখি, U1 কত ছিল 15 প্লাস 0 ডিভাইডেড কত 2,
ইন্টু কত, t1 এর মান কত ছিল 4 সেকেন্ড, ইজ ইকুয়াল কত আসে, ক্যালকুলেশন করো দেখি, 15/2 তার মানে কত 7.5। আচ্ছা 4×15 = 60, কত আসতেছে, আচ্ছা 60কে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 30। ঠিক আছে 30 মিটার, 30 মিটার। এই যে 30 মিটার কি পেলাম, প্রথম গাড়ি কতটুকু গেছে, 30 মিটার গেছে, তাই না? ওকে, এটাই তাহলে প্রথম গাড়ির অ্যান্সার না? এখন দ্বিতীয় গাড়িটা একটু বের করি, তাহলে মিশাই দেই কেমন। আচ্ছা এখন এটা প্রথম গাড়ি হইলো, তাই না? এখন যদি আমরা দ্বিতীয় গাড়িটা বের করতে চাইতাম, দ্বিতীয় গাড়ির কি কি দেওয়া আছে দেখো তো, দ্বিতীয় গাড়ির কি কি দেওয়া আছে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, টি দেওয়া, সেম জিনিস দেওয়া আছে না, তাহলে সেম কাজ করতে পারবে না। তাহলে এবার কোন গাড়ির ক্ষেত্রে, এবার বের করতেছো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তাই লিখবা যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বের করে পাই, কি লিখতেছি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সূত্রটা এটা না, এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি না, কিন্তু এটা কি এস কি কোনটা এস বের করতেছি, এস বি, এটা কি ইউ ইউ টু ভি টু টি টু। ঠিক আছে এখন মানগুলো বসাও দেখি, 5 প্লাস 0 ডিভাইডেড 2 ইন্টু কত 8 সেকেন্ড। এখন টোটাল কত আসছে, আচ্ছা 5 আসছে 40, 40/2 তাহলে 20, 20 মিনিট। ওকে ঠিক আছে, এই যে আমরা মানটা পেলাম। তাহলে এখন তুমি বলো তো প্রথম গাড়ি কতটুকু গেছিল আর দ্বিতীয় গাড়ি কতটুকু গেছিল। তাহলে প্রথম গাড়ি কিন্তু 4 সেকেন্ড মাত্র গেছিল, কিন্তু 4 সেকেন্ডে ব্রেক করছে, আর দ্বিতীয় গাড়ি 8 সেকেন্ডে ব্রেক করছে। কিন্তু যাই করে কিন্তু দিন শেষে প্রথম গাড়িটাই বেশি দূর অতিক্রম করছে, বলতে পারবো না, এটাই অ্যান্সার। হ্যাঁ তখন এই যে এখন আমরা তাহলে ফাইনাল ফলাফল কি কি লিখতে পারি, কোনটা বড় দেখো তো, এস এ গ্রেটার দেন এস বি, এটাই তোমার ফাইনাল সলিউশন, বুঝতে পারছি। আচ্ছা এটাকে জিনিসটা আমরা বের করতে পারবো। ওকে এটাকে এভাবে গুণ করে অ্যান্সার লিখে দিলাম, ঠিক আছে। ঠিক আছে 3 নম্বর আমরা বুঝছি, 3 নম্বর তাহলে আমরা একটু টিক দিয়ে দিই, এটা আমাদের কমপ্লিটেড। এই সব কিছু চলতেছে দেখো তো, সব কিছু ঠিকঠাক আছে তো না? ওকে এটা তাহলে আমরা মিশাই দিই। এখন আমরা পরের প্রশ্নটা একটু দেখি, দেখো কত যে সময় লাগলো, আমি একটু সময় কম দেওয়ার চেষ্টা করি, বুঝছো। তোমাদের প্রথমটাতে অনেক বেশি সময় দেওয়া হয়েছে, কারণ প্রথমে তুমি একটু আস্তে আস্তে বোঝার যখন শক্তি হয়ে যাবে, তখন দেখবে অল্প সময় অনেক বেশি কিছু বুঝবা, এই জন্য বুঝছো। এখন আশা করি অত বেশি সময় লাগবে না, আর এই ম্যাথগুলো অনেক সহজ, অনেক সহজ মানে অনেক বেশি সহজ, দেখবা প্রথমগুলো যদি পেরে থাকো এগুলো তোমার কোনো ব্যাপারই না। আচ্ছা তাহলে আমরা একটু পরের প্রশ্নটা একটু পড়ে দেখি। পরের প্রশ্ন কয় নম্বর প্রশ্ন দেখো তো, 4 নম্বর প্রশ্নটা। এই সিরিয়াল ওয়াইজ আমি যে কয়টা ম্যাথ করাচ্ছি না, তোমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তুমি বইয়ের সব ম্যাথ করবে, মানে এই যে টেস্ট পেপার বা এগুলার কোনো সব ম্যাথ প্রকাশ করবে। আর যদি দেখা যায় যে খুব একটা সময় নেই বা তুমি পারতেছো না, অনেক গ্যাপ রয়ে গেছে, তাহলে অন্তত এই ভিডিওতে যে কয়টা করাইছি না, এই কয়টা যদি প্রপারলি করো ইনশাল্লাহ তুমি 90 আপ কমন পাবো। আস্তে আস্তে তো না, ধন্যবাদ। ঠিক আছে এখন দেখো 4 নম্বর প্রশ্নটা একটু দেখো দেখি, 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। এই একটা বস্তু আছে, এখান থেকে এ অবস্থান থেকে বি অবস্থান, তাই না? এই চিত্রটা একটু আঁকাই, চিত্র আঁকালে আমরা এখানে ভালো বুঝতে পারবো। অ্যান্সার নাম্বার কত, 4 নাম্বার সলিউশন, তাই না? 4 নাম্বার সলিউশন। ওকে এটা যদি আমরা প্রকাশ করি, দেখো কি হচ্ছে, এখানে চিত্রটা কি দেওয়া আছে, এ নামক একটা বস্তুতে, এটা কি নিচে এরকম টান দেওয়া আছে, মানে কি এটা ভূমি না, এটা হচ্ছে এ অবস্থান, এটা কি বি অবস্থান, মোট দূরত্ব কতখানি, তাই না ভাইয়া? আচ্ছা এটা হচ্ছে 120 মিটার, এরকম তোমাকে বলে দেওয়া আছে। এবং বলে দিয়ে এই যে নিচের যে বস্তুটা আছে না, তোমাকে বলছে এ নামক বস্তুটা স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখানে আরো কিছু বাংলা লেখা ছিল, বুঝছো, আমি বাংলা লিখি নাই কারণ জায়গা কম ছিল। আচ্ছা এই অবস্থান কি স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তার মানে ওইটা স্থির অবস্থান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, একে যদি স্থির অবস্থান থেকে ছেড়ে দিয়ে আপনা আপনি পড়ে যাবে না? হ্যাঁ কেন, কারণ অভিকর্ষ ত্বরণ আছে, তাহলে একে স্থির অবস্থান থেকে আপনি আপনি ছেড়ে দিলে সে পড়ে যাবে। আর নিচে যে বি বস্তু আছে, ভূমিতে আছে, একে কি আপনি আপনি ছেড়ে দিলে চলে যাবে? একে একটা নিচ থেকে একটা বেগ দিতে হবে না? নিচ থেকে যে বেগটা দেবে তাকে তুমি কি বলো, আদি বেগ বলো না? তাহলে আদি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা। তাহলে আমি বলবো ইউ অফ বি, ইউ অফ বি ইজিক্যাল কত বলে দিচ্ছিল দেখো তো, আচ্ছা 19.6 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছি। আচ্ছা এই যে জিনিসটা আমরা করলাম, এখন তোমাকে কি বলছে জানো, ঘ নম্বর প্রশ্ন দেখো, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা, তার মানে কি বুঝতেছো, উপর থেকে একটা বস্তু পড়তেছে, নিচ থেকে একটা বস্তু দিচ্ছ, তাহলে নিচ থেকে একটা বস্তু আস্তে আস্তে একটা পর্যায়ে উপরে যাবে, আর উপর থেকে একটা বস্তু আস্তে আস্তে নিচে আসবে, একটা জায়গায় মিলতে হবে না, মিলতে হতে পারে, এইরকম একটা বিষয় হতে পারে। আবার এমন হতে পারে দেখো যে উপরকার বস্তু আস্তে আস্তে আসতেছে, নিচের বস্তু আস্তে আস্তে উপর গেছে, গিয়ে এ বস্তুর সাথে দেখা হয়নি, মানে এ বস্তু উপর থেকে নামতেছে, এ এত দূর গেছে গিয়ে থামছে, আবার সে নিচে নামছে, তারপর একবার নিচে একটা অবস্থায় গিয়ে আবার মিলতে হয়েছে, হতে পারে না? যদি নিচের বেগ অনেক যথেষ্ট বেশি হয় তাহলে দেখা যাবে উপরে মিলতে হবে, আর নিচের বেগ যদি যথেষ্ট কম হয় তাহলে দেখা যাবে উপর মিলতে হবে না।
আর তোমাকে বলছে ভূমি ছাড়া বস্তুতে মিলতে হবে কিনা, ভূমিতে মিলতে হবে কিনা বলো তো? ভূমিতে অবশ্যই মিলিত হবে, কারণ একটা অবস্থায় তো দুইটা বস্তু মাটিতে পড়ে থাকবে, মাটিতে পড়ে থাকা মানে মিলতে হয়, কিন্তু ভূমি ছাড়া তোমাকে বের করতে হবে, বুঝছো? ভূমি অ্যান্সার করলে এটা সবাই পারবে। ঠিক আছে, এখন তাহলে আমরা ধরে নিই এটা কোনো একটা অবস্থানে মিলতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা ঘ নাম্বার অ্যান্সার লেখা শুরু করে দিই। তুমি অ্যান্সারের ক্ষেত্রে এরকম চিত্র টাকায় দিতে পারো, অ্যান্সার লিখতেছি ঘ নম্বর। ঠিক আছে, আচ্ছা ঘ নাম্বার অ্যান্সারের ক্ষেত্রে এই বস্তু আমরা সব কিছু জানি। এখন আমরা ধরে নেব এটা এক্স নামক একটা অবস্থানে মিলতে হবে। এক্স নামক অবস্থান কেন মিলতে হবে জানো? এই এক্স ধরে নিলে কি হবে, তুমি সেটা দিয়ে একটা সমীকরণ বের করতে পারবা। এক্স একটা অবস্থান, এক্স মানে একটা দূরত্ব না, একটা সরণ না বলো তো? তাহলে তুমি ধরে নাও বি অবস্থান থেকে, যে কোনোভাবে ধরতে পারো, তুমি উপরতে ধরতে পারো যে এ অবস্থান থেকে এত দূরত্বে, অথবা বি অবস্থান থেকে এত দূরত্বে, যে কোনোভাবে ধরতে পারো। উপর কি আমরা এ দেখতে পাচ্ছি, দেখো তো? আচ্ছা ঠিক আছে, মনে করি এক্স অবস্থানে মিলিত হয়, দেখো কোন অবস্থানে? এই বিন্দুতে, এই বিন্দু বরাবর মিলিত হয়। এই বিন্দুকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স দূরত্ব, তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব কি বলবো, এক্স দূরত্ব। বুঝতে পারছি? এটা যদি এক্স দূরত্ব হয়, টোটাল দূরত্ব কতখানি? 120। তাহলে বাকি দূরত্ব কত হবে বলো তো? এইটুকু দূরত্ব কত হবে? এইটুকু দূরত্ব 120 থেকে এক্স বিয়োগ দিলে পাবো না? টোটাল যেহেতু 120, তার ভিতর নিচের অংশটুকু এক্স নামক, এক্স এর মান আমরা জানি না, সেটাই তো আমরা বের করবো। এটার অনুযায়ী তাহলে উপরের অংশটুকু কত হবে? 120 মাইনাস এক্স। বুঝতে পারছি? এতটুকু বোঝার পর এখন তারা মিলিত হবে কিনা সেই কাজ যখন আমরা করবো, দেখো তো এখন প্রথম বস্তুর একটা হিসাব করবো, দ্বিতীয় বস্তুর একটা হিসাব করবো। প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কি কি জানি দেখো তো? বস্তু নাম্বার এ, এখন আমরা এ বস্তুর ক্ষেত্রে কাজ করে দেখো। এ বস্তুর ক্ষেত্রে আমরা কি কি জানি দেখো তো? এ বস্তুর ক্ষেত্রে ইউ জানি কিনা? তাহলে ইউ অফ এ আদিবেগের শূন্য ছিল না, 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা দিয়ে হইলো। তারপর একটা পর্যায়ে তার একটা জি জানি কিনা? অভিকর্ষ ত্বরণ সবার ক্ষেত্রে সেম না? আচ্ছা, তার মানে জি তো সবার ক্ষেত্রে সেম। জি মান কত? 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা কার জির কথা বলতেছি? এর না? জি অফ এ বলে দিলাম, জি তো সবার ক্ষেত্রে সমান। আচ্ছা, এটা আমরা পাইলাম, এটা পেলাম। আর কি আমরা পাইছি দেখো তো? এই বস্তুর আদিবেগ পাইছি, তার একটা জি পাইছি, তারপর আর কি পাওয়া যায় এখান থেকে? আর কিছু পাওয়ার অপশন আছে? তাহলে এই দুইটা বস্তু মিলিত হবে কিনা এটা বের করার জন্য আমরা একটা বিষয় বের করতে পারি, এখানে যদি আমরা সময়টা বের করতে পারি, তাই না? তুমি ভেবে দেখো, এই বস্তু উপরে যাবে, এই বস্তু উপরে, তুমি একটা দেখতে পারো এই বস্তু উপর থেকে নিচে নামতে কত সময় লাগে, এক্স অবস্থানে আসতে কত সময় লাগে, আর বি বস্তু নিচ থেকে এক্স অবস্থানে যেতে কত সময় লাগে। দুইটা একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে নির্দিষ্ট একটা সরণ পাবা কিনা? তারপর সরণ দুটাকে একসাথে বসিয়ে একটা সমীকরণ পাবো, তাই না? তাহলে ধরে নিয়ে এই অবস্থান থেকে আসতে আর কত সময় লাগবে? টি নামক একটা সময় লাগবে, তাই না? কত সময় লাগবে? টি। তাহলে আমরা বলবো টি এ। টি এর সমান কত জানো কি? টি এ জানা নেই। আর এই কত দূরত্ব অতিক্রম করছে বলো তো? এই অবস্থান এখান থেকে এখানে আসার জন্য কত দূরত্ব অতিক্রম করছে? 120 মাইনাস এক্স দূরত্ব না? আচ্ছা, তাহলে এর সরণ কতখানি বলো তো? এস অফ এ ইজ ইকুয়াল 120 মাইনাস এক্স, এত কি মিটার না? আচ্ছা, এইটুকু দিয়ে একটা সমীকরণ বের করতে পারি কিনা? আচ্ছা, এরকম কোনো সমীকরণ মনে পড়ে কি? দেখো তো, যেখানে এস আছে, ইউ আছে, জি আছে, টি আছে, দেখো তো। তাহলে এই যে একটু সমীকরণটা আমরা একটু লিখি, দেখো। তাহলে আমরা, আচ্ছা, এখানে এস এ, এস দ্বারা আমরা সরণ যখন প্রকাশ করি আমরা ভূমির ক্ষেত্রে, এস এর জায়গায় এখানে এইচ দিতে পারি। ওপর নিচে যখন কোনো উচ্চতা বোঝায় তখন আমরা হাইট দিতে পারি না বলো তো? তাহলে তুমি এখানে এস এর জায়গায় কি ব্যবহার করতে পারো? এইচ ব্যবহার করতে পারো। এস দিলে যে ভুল হবে তা কিন্তু না, এসও ঠিক আছে, এস হচ্ছে সরণ, যে কোনো দিকে সরণ। আর এইচ মানে বোঝাচ্ছে একটা উপর নিচে, বুঝছো? এস দিলেও কোনো ভুল নেই। ঠিক আছে, তাহলে তুমি লিখতে পারো এইচ অফ এ। তোমাকে যদি প্রকাশ করা হয় দেখো তো, তাহলে তুমি কি ভাবো? আচ্ছা, তাহলে তোমার লিখবা এইচ ইজিক্যাল কি বলো তো? এইচ ইজিক্যাল তুমি বলতে পারো সূত্রটা বলো। এইচ ইজিক্যাল কি ছিল? ইউটি না? ইউটি প্লাস হাফ এ না হয়ে এখানে জি হইলো, তাই না? জি টি স্কোয়ার। এখানে কার এইচ বের করতেছি? এ নামক বস্তু, তাহলে এইচ এ ইউ এ টি এ জি এ টি এ হোল স্কোয়ার। বুঝতে পারছি? টি এ স্কোয়ার। ওকে, এইটুকু যদি বুঝতে পারি, দেখো তো আমরা কি কি জানা আছে, কি কি জানা নেই। ইউ এর মান কত বলো তো? 0 না? তাহলে ইউ এর মান যদি 0 হয়, ইউটি পুরাটাই কি হয়ে যাবে? তাহলে এইচ এর মান জানা আছে না? এইচ এর মান কত দেখো তো? 120 মাইনাস এক্স এত। আর এটা পুরাটা কত? 0। তাহলে থাকলো কি? হাফ ইন্টু 4। আচ্ছা, এখানে 9.8 ভাগ করলে হবে আসলে 4.8 ইন্টু টি এ। জানো কি? টি এ তো জানি না, স্কোয়ার। ওকে, তারপর আরো একটু সমীকরণ বাড়াইলে কি হবে দেখো তো? এই দুই এখানে ভাগ অবস্থায় ছিল না, এটা যদি এই পাশে যদি ভাগ করে দাও তাহলে কত হবে? এখানে কত হচ্ছে দেখো, 120 মাইনাস এক্স ইজিক্যাল কত? ভাগ করে দিলে কত হবে ভাইয়া? 4.9 না? 4.9 টি
টি এ স্কোয়ার। এই যে দেখো একটা সমীকরণ পাইছি না, এই সমীকরণ যে পাইছি এই সমীকরণের ভিতর আমরা যদি আরেকটু সহজ করে জিনিসটা আরো ভালো হয়, আমরা এক্স এর মান বের করি। এই সমীকরণতে কার মান বের করতে চাচ্ছি? তাহলে এক্সটাকে এক পাশে রাখি। এক্সটাকে এক পাশে রাখতে বলতে এক্স এখানে নেগেটিভ আছে না, এটাকে যদি এই পাশে পার করে দাও পজিটিভ হয়ে যাবে, আর এটাকে এই পাশে পার করে দিলে তাহলে তোমার এক্স এর মান তুমি পজিটিভ চাচ্ছ, তাহলে সেই কাজটাই করি। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো 120 মাইনাস কত 4.9 টি এ স্কোয়ার ইজিক্যাল কত এক্স। এই যে এখানে একটা তুমি সমীকরণ পাইছো না, তুমি তাহলে এক্স এর একটা মানের একটা সমীকরণ পেয়ে গেছো, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ। এটা কোন বস্তুর ক্ষেত্রে বের করলাম? এ নামক বস্তুর ক্ষেত্রে না। এখন আমরা বি নামক বস্তুর ক্ষেত্রে জানি কিনা দেখো তো, বি নামক বস্তুর কথা একটু আসি। আচ্ছা, এটুকু কি বুঝতে পারছি না? আচ্ছা, একটু নিচেই লিখি, দেখো বি কোন বস্তুর ক্ষেত্রে? বি বস্তুর ক্ষেত্রে তুমি কি কি জানো দেখো তো, আদিবেগ জানো না? তার ইউ বি কত ছিল? ইউ বি একটা আদিবেগ দিয়ে দিছিল 19.6 মিটার পার সেকেন্ড। তারপর আর কি কি ছিল বলো তো? এর জিও তো সেম হবে, জিবি কত হবে? 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর কি জানা ছিল বলো তো? টি এ। আচ্ছা, টি এটা সেম হবে কিনা বলো তো? এ একটা অবস্থানে গিয়ে এই বস্তু এই বিন্দুতে আসবে, এ বিও সেই বিন্দুতে আসবে, দুইটা একটা জায়গায় মিলিত হবে, তখন সময় সেম হবে কিনা? তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি টি বি, তাহলে টি বি যা হবে টি এ তাই হবে কিনা? উভয় ক্ষেত্রে সময়টা সেম না? তাহলে আমরা এই জন্য টি বি না লিখে ডিরেক্ট কি লিখলাম? টি এ লিখলাম। টি এর সমান ওটার মতোই হবে, তাই না? এবং এখানে সরণটা কতখানি বলো তো? এখানে যদি আমরা বলি এইচ অফ বি, সরণ কতখানি? সরণ তাহলে কতখানি বলতে? এক্স পরিমাণ না, এক্স মিটার। তাহলে এখানে কি কি আমার জানা আছে? উচ্চতা জানা আছে, সময় জানা আছে, আদিবেগ এবং এটা দ্বারা সূত্র কি এরকম একটা সূত্র হবে না? দেখো তো, সেরকম সূত্র ফলাইলে কি বের করতে পারি আমরা? এটা ছিল কোন বস্তুর ক্ষেত্রে বলো তো? এ বস্তুর ক্ষেত্রে। এখন যেটা বের করতেছি এটা বি বস্তুর ক্ষেত্রে, লেখা দেখা যায়? আচ্ছা, বি বস্তুর ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে কি হবে দেখো তো? এইচ ইজিক্যাল সূত্রটা কি ছিল? ইউটি প্লাস হবে না মাইনাস হবে? এখন একটু ভেবে দেখো। আচ্ছা, এটা নিচ থেকে উপরে যাচ্ছে না? আচ্ছা, নিচ থেকে যখন উপরে যাচ্ছে তাহলে আমরা অভিকর্ষ সময় দিকে না বিপরীত দিকে? আচ্ছা, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা তোমাদের একবার মানে বলছিলাম, এটাকে সব সময় একটা নির্দিষ্ট অক্ষ আকারে ধরে নিয়ে তুমি প্লাস মাইনাস বারবার চেঞ্জ করতে হয় না, বুঝছো? একটাতেই করা যায়, কিন্তু এটা তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবা। তো এখন তোমরা যেহেতু এইভাবে অভ্যস্ত, তোমাদের এইভাবেই করাই, বুঝছো? তাছাড়া তোমরা আবার বুঝবা না, সব এলোমেলো হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে বি নামক যে বস্তু আছে না, সেটা যখন উপরের দিকে দেবো তখন কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। তখন ইউটি প্লাস না হয়ে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা কার ক্ষেত্রে বের করছে? বি বস্তু না? সবার জায়গায় বি লিখে নি। বি, এটা কত? বি, এটা। আচ্ছা, বি না লিখে এটা কি টি এ না টি বি না লিখে কি লিখতে পারি? কেন টি এ লিখতেছি? কারণ টি আর টি বি সেম জিনিস, সময় যেহেতু সেম হয়, তুমি টি বি লিখলে নতুন একটা রাশি হয়ে গেল না, নতুন একটা। তো এই জন্য আমরা এটাও লিখবো টি এ। এখন দেখো আমরা কি কি জানা আছে? এক্স এটা জানা আছে না? এক্স এই টোটাল কত হয়ে যাবে? 0 কেন হয়ে যাবে? এটা তো মান আছে 19.6 টিবি, আর এখানে হাফ দিয়ে গুণ করলে কত হয়? 9.8 কে ভাগ দিলে কত হয়? একবার একটু লিখি, তাই না? 4.9 টি এ স্কোয়ার। এটাও একটা এক্সের সমীকরণ পাইছি কিনা? এটাও একটা এক্সের সমীকরণ পাইছি, আগেরটাও একটা এক্সের সমীকরণ পাইছিলাম না? দেখো তো এটাকে সমীকরণ কি লিখতে পারে? 2। বুঝতে পারছি? তাহলে এই দুইটা সমীকরণ দেখো তো, এক্স সমান এত, আবার এখানে বলতেছে এক্স সমান এত। এক্স কি একটা নির্দিষ্ট বিন্দু না বলো তো? এক্স যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়ে থাকে তাহলে দুইটা এক্সই সেম না? দুইটা এক্সই তো সেম, তাহলে আমি বলতে পারি এটাও যা এক্স এটাও যা এক্স, তাহলে দুটা মিলতে এই বিন্দুই বোঝায়। তাই যদি হয় তাহলে এইটুকু আর এইটুকু সেম হবে কিনা? অবশ্যই সেম হবে। তাহলে আমি একটু মিশাই নেই, তোমাদের যদি তুলতে হয় তোমরা একটু ভিডিওটা থামিয়ে উঠাই নিও, কেমন? আচ্ছা দেখো, আমরা শুধু এই দুই বক্সটা শুধু রেখে দেবো, কারণ এই দুই বক্সটাই আমাদের দরকার। আচ্ছা দেখো, তাহলে আমরা বললাম যেহেতু সরণ দুইটাই উভয় ক্ষেত্রে এক্স, আর এক্স যেহেতু সেম জিনিস, সুতরাং আমরা কি লিখবো? এ এক্স সমান এটা, সুতরাং আমরা বলতে পারি শর্ত মতে এটা আর এটা সেম হবে না? আচ্ছা, তাহলে তুমি একটা শর্ত দিতে পারো, বলতে পারো যে শর্ত মতে, শর্ত আকারে লিখলাম, ঠিক আছে? শর্ত মতে, শর্ত মতে বুঝছো? এখানে তুমি চাইলে আবার ভাবতেছো শুধু শর্ত কেন লিখতেছি, শর্ত মতে শর্ত অনুসারে এইভাবে লিখতে পারো, তাই না? আচ্ছা, শর্ত মতে তাহলে কি হবে বলো তো? এইটুকু পুরাটা কত? এখানে 120 মাইনাস টি এ, টি এ না সরি 120 মানে 4.9 টি এ না? 120 মাইনাস 4.9 টি এ, তারপর কত?
স্কোয়ার ইজিক্যাল এখানে কত 19.6 টিবি। আচ্ছা টিবি লিখছি আবার, সরি টিএ হবে, উভয় ক্ষেত্রে এ লিখতেছি না, সময়টা সেম। এটা কত হবে টিএ, টিএ মাইনাস কত 4.9 টিএ স্কোয়ার, তাই না বলো, টিএ স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে আমরা টিবি লিখবো, আমরা এই তো ভুল করে ফেলছি। আচ্ছা যেহেতু একটাই বোঝাচ্ছে তাই এখানে আমরা লিখবো টিএ। ওকে, এই সমীকরণ যদি হয়ে থাকে দেখো এই পাশে 120-এর সাথে 4.9 টিএ স্কোয়ার আছে, এই পাশে আছে 19.6-এর সাথে 4.9 টিএ স্কোয়ার আছে, দুটো সেম না? দুটো সেম হলে আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে যোগ করে দিয়ে বাদ দিতে পারি না? তো এটাও যায় এটাও যায়, তাহলে উভয় পক্ষ থেকে আমরা নতুন এই সংখ্যাটা যদি যোগ দিই তাহলে বাদ হয়ে যাবে। আচ্ছা আর তোমরা সহজভাবে বলো কেটে দাও, আসলে কেটে দেওয়া তো বলে কিছু নেই, জিনিসটা নতুন করে এই সংখ্যাটাই যোগ করে দিতে হয়, বুঝছো? ওই পাশে যদি সেম সংখ্যা যোগ করে দিতে পারো তাহলে এটা বাদ যাবে না। ওকে, তাহলে আমরা পরের যে জিনিসটা পাচ্ছি সেটা কি পাচ্ছি 120 ইজিক্যাল কত পাচ্ছি 19.6 টিএ, তাই না বলো? এখন টি এর মান কত হবে, টিএ ইজিক্যাল হবে 120 ডিভাইডেড 19.6 ইজিক্যাল কত পাচ্ছি দেখো তো, ক্যালকুলেশন করো দেখি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 120 ডিভাইডেড 19.6 6.122 পাচ্ছি না? আচ্ছা আমরা 6.122 লিখলেই হবে। দেখো তাহলে এখানে যে আমরা যে মানটা পাচ্ছি 6.122 এত কি সেকেন্ড না? তাহলে এক্স বিন্দুতে আসতে, অর্থাৎ যে বিন্দুতে এরা পরস্পর মিলিত হবে, এই মিলিত অবস্থানে আসতে কত সময় লাগবে বলো তো? 6.8 পাইছি না? আচ্ছা এইটুকু পেয়ে থাকলে আমরা একটু এগুলা একটু মিশাই দিই। আচ্ছা মিশাই দেওয়ার আগে আরেকটা কাজ করি, দেখো এই যে সময়টা পাইলাম না, এখন তুমি বলতো এই সময়ে কি এই অবস্থানে আসবে না? আচ্ছা তাহলে এটা অবস্থানে যদি আসে দেখো তাহলে আমরা এক্স দূরত্বটা বের করতে পারবো কিনা? আমরা সময় পাইছি, এখানে এক্স এর মান তো আমার জানা নাই, কিন্তু টি এর মান আমি জানতে পারছি কিনা? তাহলে টি এর মান এক নম্বর সমীকরণ বসাই দিলে পারবো না? অথবা টি এর মান 2 নম্বর সমীকরণে বসাই দিতে পারবো না? 1 নম্বর সমীকরণে বসাইলেও যে মান আসবে, 2 নম্বর সমীকরণে বসাইলেও ওই মানে আসবে। দেখো তো তুলনামূলক ছোট কোনটা মনে হয়? 1 নম্বর সমীকরণে এখানে একটু ছোট মনে হচ্ছে, তাই না? যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেখানে বসাই দাও, কোনো সমস্যা নেই, দুটার যে কোনোটাতে। তাহলে এখন টি যে একটা সময় পাইলাম সেটা আমরা বললাম কয় নম্বর সমীকরণে বসাবো? 1 নম্বর সমীকরণে বসাবো। আচ্ছা দেখো এটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাই দেখো, টি এ এর মান 1 নম্বর সমীকরণে বসায় পাই। তাহলে আমরা বসাচ্ছি টি এ মান তো পাইছি না, টি এর সমান কত পাইছিলাম 6.122 সেকেন্ড, এটা কয় নম্বর সমীকরণে বসাচ্ছি? 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। দেখো তাহলে এখন কি পাই দেখো, এটা কাজ করি 120 মাইনাস 4.9 ইন্টু কত 6.1 তারপর হোল স্কয়ার ইকুয়াল কত এক্স না? এখন একটু বের করে দেখি, তাহলে আমরা যেটা করবো 120 আগে 120 লেখো দেখি, 120 মাইনাস 4.9 তাই না, 4.9 ইন্টু 6.122 হোল স্কয়ার, বিয়োগ করো দেখি, দেখো কত আসছে মান -63 পয়েন্ট এরকম কিছু আসছে কি? দেখো দেখি বের করতে পারছো? ক্যালকুলেশন স্পিড বাড়াইতে হবে, বুঝছো? ক্যালকুলেশনে অনেক ইম্পর্টেন্ট। তাহলে এক্স ইজিক্যাল আমরা পাই -63.64 6446 বাই 646 আছে, তো তুমি চাইলে 65ও লিখতে পারতো, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা তুমি একটু পরিবর্তন ঘটাতে পারো, সমস্যা নেই। তাহলে কত দূরত্ব পাইলাম বলো তো এক্স এর মান? 6.0 মাইনাস 63.64, এত কি বলতো, এটা কি মিটার না বলতো? তাহলে কত দূরত্বে গিয়ে এরা মিলতে হবে? এই যে এক্স নাম এক্স থেকে, মানে এক্স দূরত্ব কোথা থেকে? এ বিন্দু থেকে না? এ বিন্দু থেকে। আচ্ছা তাহলে এ বিন্দু থেকে এত দূরত্বে গিয়ে এরা যেহেতু পরস্পর মিলিত হবে তাহলে তুমি দূরত্বটা পেয়ে গেছো না, সুন্দরভাবে পেয়ে গেছো। কিন্তু এখন মজার বিষয়টা যেটা দেখো, আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় দেখো এই যে দূরত্বটা যেটা আছে এক্স, দূরত্ব কখনো কি নেগেটিভ হয়? দূরত্ব নেগেটিভ হয় না তো, তাই না? একটু তুমি ভেবে দেখো বি অবস্থান থেকে এক্স নামক দূরত্বে, তো এক্স দূরত্ব তুমি কত পাইছো? -63.64 মিটার, এটা পাইছো না? তো এটা যখন পাইছো এই মানটা কি দেখো এখান থেকে উপরের দিকে যদি হইতো তাহলে পজিটিভ মান হইতো না, কিন্তু যেহেতু এটা মাইনাস আসছে তার মানে বোঝা যাচ্ছে বি থেকে উপর দিকে না, বি থেকে নিচের দিকে। বি থেকে নিচের দিকে মানে কি বুঝতেছো? এটা ভূমি থেকেও নিচের দিকে, তার মানে তোমাকে একটা তোমার পাশে একটা কূপ লাগবে, বুঝছো? একটা কূপ, সেই কূপটা অনেক বড়, প্রায় 63-64 মিটার যদি লম্বা যদি একটা কূপ হয়, তুমি কূপের ওখান থেকে যদি উপর দিকে ফেলে দাও তাহলে দেখবা ওটা বারবার নিচের দিকে আসার সময় একটা পর্যায়ে মিলতে হবে।
কিন্তু ভূমিতে এটা কখনোই মিলিত হবে না। যেহেতু তোমাকে ভূমিতে মিলতে হবে না, তাই বলছে উপরে কোথায় মিলতে হবে, উপরে কি কোথাও মিলতে হবে? যেহেতু দূরত্ব এটা ঋণাত্মক বলা হয়েছে, তাই তুমি বলতে পারো এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এরা উপরে কোনো জায়গায় মিলিত হবে না। বুঝতে পারছি? সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, আর কিছু আছে? কিছু বলতে কি? আচ্ছা, এটুকুই বুঝতে পারছি। এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? এই প্রশ্ন বারবার আসছে। আচ্ছা, এখন দেখো বারবার, আচ্ছা কি মাঝে মধ্যে ক্যামেরা একটু হয়ে যায় না, ব্লার হয়ে যায়। তাহলে বুঝতে পারছি তো না কিভাবে কেন এটা হইলো? আচ্ছা, তাহলে তুমি লিখবে এটা গ্রহণযোগ্য নয়, এবং অ্যান্সারটা এই প্রশ্নটা কিন্তু অনেকবার, বেশ কয়েকবার বোর্ডে আসছে, বুঝছো? এবং প্রশ্নটা অনেক সুন্দর প্রশ্ন। তাহলে 4 নম্বর প্রশ্ন কি আমাদের সমাধান হয়েছে? জি জি, 4 নম্বর প্রশ্ন আশা করি পারবো, একটু বুঝে শুনে করো। আর আমি কোন স্টেপে যাচ্ছি বুঝছো? এই তো এখানে আমার বোর্ডটা একটু তুলনামূলক ছোট, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি একসাথে অনেক কিছু লিখতে পারি না, আবার সাইডে একটা প্রশ্ন লিখে রাখতে হয়, তাছাড়া তোমাদের বোঝাবো কিভাবে, এটাও একটু জটিল বিষয়। এই জন্য আমাকে বারবার মিশাই দিতে হয়, বুঝছো? তো তোমাদের যখন খাতায় লিখবে তখন তো মিশাই দিতে হবে না। তোমরা কি করো, যখন একটা স্টেপ লিখবো না, লেখার পর ওইটুকু অংশটুকু তুলবা, তারপর বাকি অংশটুকু তুলবা, তাহলে সুন্দর একটা স্টেপ অনুযায়ী পাবা, এবং পরে যখন রিভিশন দিবা বুঝতে পারবা কোনটার পর কোনটা করতে হচ্ছে, কেন করতে হচ্ছে। আর আমার এখানে বোর্ডে দেখা যায় যে আমি নিচের অংশ আগে লিখছি, উপরের অংশ পরে লিখছি, এরকম হয় না, একটু এলোমেলো হয়। এই জিনিসটা একটু তুমি সুন্দর করে সাজাই নিও। আর এখানে একটু যদিও আমার একটু ভুল হয়ে যাচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কেমন? ওকে, এখন পরের ম্যাথে আসি, দেখি বাচ্চা কাচ্চারা একটু রেডি হও, দেখো 5 নাম্বার প্রশ্নে আসি। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা একটু দেখি। কত নাম্বার? 5 নাম্বার সলিউশন। সলিউশন, ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার সলিউশন যদি আমরা দেখি, দেখো এটা কি বলছে, দেখো তো। এটা যেটা বলছে এর পাশাপাশি কিছু বাংলা লেখা ছিল, বুঝছো? আমি বাংলা লিখিনি, কারণ বাংলা লিখতে গেলে জায়গা হবে না। আচ্ছা, এখানে বলছে দেখো, এই অবস্থান থেকে, কোন অবস্থান থেকে? এই অবস্থান থেকে। এই অবস্থান থেকে একটা বল ফেলে দেওয়া হলো, বলটি না, একটা বলকে ফেলে দেওয়া হচ্ছে মাটি, সেখানে উচ্চতা কতখানি? 60 মিটার। তাহলে তুমি একটু এই জিনিসটা একটু লেখো, দেখো। কারণ এ নামক একটা অবস্থান থেকে একটা বল তুমি ফেলে দিচ্ছ, সেটা মাটিতে পড়তে দূরত্ব কতখানি? 60 মিটার। 60 মিটার। এবং এই জায়গায় এই বিন্দুটিকে বলা হচ্ছে বি বিন্দু, আর এই জায়গায় সি নামক একটা বিন্দু আছে, বুঝছো? এই সি নামক একটা বিন্দু হতে একটা বালক দৌড়ে আসতেছে এটা ধরার জন্য, বুঝছো? ক্যাচ ধরে না, এরকম মনে করো এই যে ক্রিকেট খেলা হচ্ছে, সৌরভ আমি খেলতেছি, বুঝছো? তো সৌরভ বল করছে, আমি সুন্দর করে অনেক বড় একটা শট দিছি। তো শট দেওয়ার পর সেটা অনেক উঁচুতে উঠছে, প্রায় ভূমি থেকে 60 মিটার উঁচুতে উঠছে। তো এই অবস্থায় সৌরভের উপরে চলে আসছে, সৌরভ আবার এখান থেকে দৌড়ে আসবে না, দৌড়ে এসে সেটা ক্যাচ ধরতে চাইবে। এখন আমরা বের করবো ক্যাচ ধরতে পারবে কি পারবে না, বুঝছো? এখন মজার বিষয় হচ্ছে, তুমি শুধু একটু ভেবে বলো তো, সে ক্যাচ ধরতে পারবে কি পারবে না, এটা কি তুমি কনফার্ম বলতে পারবা? সৌরভের কাছেও যদি আমি বল দেও, কি ক্যাচ ধরতে পারবে? নিশ্চিত। তার সামনে বল পড়ছে, সে তো ক্যাচ মিস করতে পারে। কিন্তু মজার বিষয়, তোমাদের এই 9-10-এর বাচ্চা বাচ্চা ফিজিক্স এটা বোঝে না, বুঝছো? সে শুধু বোঝে যে যদি কোনো ক্রমে ওই সময়ের মধ্যে আসতে পারে তাহলেই সে ধরতে পারবে। কিন্তু এইদিকে সৌরভ যে ক্যাচই ধরতে পারে না, সেটা তো ওরা জানে না, বুঝছো? মজার বিষয়, তাই না? তাহলে আমরা শুধু ব্যাখ্যা করতে পারবো যে সে ওই জায়গায় আসতে পারবে কিনা। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে যে বি অবস্থানে আসতে পারবে কিনা। যদি আসতে পারে তুমি ধরে নিবা যে ক্যাচ ধরার একটা সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবা না, বুঝছো? বড় বড় কত ক্রিকেটার ক্যাচ মিস করতেছে, সৌরভ তো সৌরভ, তাই না? ঠিক আছে, আচ্ছা দেখি আমরা এই ম্যাচটা একটু দেখি। তাহলে এই অবস্থান থেকে এই 60 মিটার দূরত্বে বি অবস্থানে পড়বে ভূমি এটা। আর সি অবস্থান থেকে দূরত্ব কতখানি জানো? 20 মিটার বলে দিছে। আচ্ছা, 20 মিটার বলে দিছে, এইটুকু বলে দিল। এখন সৌরভ সাহেব কত স্পিডে আসছে জানো? সে আসছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এটা একটা নির্দিষ্ট একটা বেগে আসছে না? তাহলে এই বেগটা যদি আমরা বলি, সেই বেগটা কার বেগ বলতো? সি বিন্দুর না? সি নামক একটা বস্তু, বা সি থেকে, তাহলে সি থেকে একটা বালকের বস্তু, তাহলে আমরা ওটাকে একটু সিবি দ্বারা, ভি সি দ্বারা প্রকাশ করি। আমরা বলতে পারি ভি অফ সি কত বলো তো? 6 মিটার পার সেকেন্ড। এগুলো বাংলায় লেখা ছিল, সেগুলো আমি সংকেত দিয়ে লিখতেছি, বুঝছো, যাতে সময় কম লাগে। ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি। এখন ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, আমরা একটু ঘ নাম্বার প্রশ্নের আনসার লেখার চেষ্টা করি। এটা কিন্তু ঘ নাম্বার প্রশ্নের ভিতরেই চিত্রটা আঁকাবা, তাহলে জিনিসটা সুন্দর হবে। আর একটু মাথায় রেখো, তোমরা ভালো মার্ক পাওয়ার জন্য অন্যতম উপায় হচ্ছে চিত্র আঁকা। ফিজিক্সের ক্ষেত্রেও চিত্র আঁকাবা, বুঝছো? যে প্রশ্নটা করবে না, তুমি সুন্দর করে চিত্রটা আঁকায় নাও। চিত্রটা যখন আঁকাবা, তুমি একটা কনফিডেন্স পাবা, তুমি বুঝবা ভালো, পাশাপাশি তোমার ম্যাথ করা ভালো হবে, এবং যে টিচার খাতাটা কাটবে তার জন্য জিনিসটা সহজ হবে, বুঝছো? আর টিচারকে যদি তুমি স্যাটিসফাইড করতে পারো, মানে তাকে সন্তুষ্ট করতে পারো, দেখবা যে তোমার কোনো জায়গায় যদি একটু সিলি মিস্টেক হয়ে থাকে, সেটা তিনি ভুলটাকে সংশোধন করে দিয়ে তোমাকে মার্ক দিয়ে দেবে। তাই টিচারকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবা, বুঝছো? ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবা, যাতে কোনো একটা বিষয় যদি তোমার প্রতি অবাক হয় বা ভালো লাগে, বুঝবা যে তোমার অন্য কোনো জায়গায় ছোট ছোট ভুল হলে সেটা ক্ষমা করে দিবে, বুঝছো? এটা ভালো মার্ক পাওয়ার একটা কৌশল। ওকে, তাহলে এখন দেখো, এ থেকে বিতে আসছে, সি থেকেও বিতে আসতেছে। এখন তুমি যেটা কাজ করবে, তুমি কি করবে বলো তো? ধরতে পারবে কিনা, কিভাবে তুমি নির্ণয় করতে পারবে বলো তো?
তুমি দেখবা এ থেকে বি অবস্থানে আসতে বলটির কত সময় লাগে, তারপর কি বলবা সি থেকে বি বস্তুতে আসতে সৌরভের কত সময় লাগে, তাই না? যদি সে যথা সময় আসতে পারে তাহলে সে ধরতে পারবে, আর যদি সময় না পারে ধরতে পারবে না। যদিও সে ধরতে পারবে না, ওটা জাস্ট সময় আসতে পারবে কিনা, তাই না? আচ্ছা দেখো, আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিক্যালি, এটার পর আমরা প্র্যাকটিক্যালি দেখবো সৌরভ আসলেই ধরতে পারে কিনা, বুঝছো? আচ্ছা দেখো, এখন যে কাজটা করতিস, তাহলে কি কি এখানে দেওয়া আছে বলো তো? আমি একটু দেওয়া থাকা অংশটুকু বের করি। কোন বস্তুর ক্ষেত্রে? শুরুতে এ বস্তুর ক্ষেত্রে। এ বস্তুর ক্ষেত্রে কি স্থির অবস্থান ছিল না? তাহলে ইউ অফ এ সমান কত? 0 মিটার পার সেকেন্ড। আর এই বি অবস্থানে যখন যাবে, বি অবস্থানে এই অবস্থায় যাবে না, এই ক্ষেত্রে দূরত্ব কতখানি গেছে বলো তো? এস, এস আকার। আচ্ছা এটা এইস না, তুমি এস আকারেই লিখতে পারো, বুঝছো? তো এস আকারেই লেখো, সমস্যা নেই। এস এ ইকুয়াল কত মিটার? 60 মিটার পার, সরি এটা মিটার তো, 60 মিটার। ওকে, এই যে অংশটুকু আমি পাইলাম। এটা পাওয়ার পর তুমি দেখো তো আদিবেগ জানো, তার একটা দূরত্ব জানো, তাই না? তো তোমার এখানে দরকার কি বলো তো? সময়। তোমাকে বলছে না এত সমবেগে, আচ্ছা সরি, এখানে আরো একটা বিষয় আছে। এটা যখন ভূমিতে নিচে দিয়ে পড়তেছে, অভিকর্ষ ত্বরণ আছে না? অভিকর্ষ ত্বরণ আছে, তখন কি বলবো? জিও এ ইজ ইকুয়াল কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এই যে আমরা মানটা পাইলাম। আর আমার নতুন কিছু জানা নেই, কি বলতো? আমার জানার দরকার কি? টি, টি অফ এ, এটাই তো জানার দরকার। তুমি সময় বের করবে যে আসতে কতক্ষণ সময় লাগে। তাহলে দেখো তো, এই চারটা যে কোনো নতুন কোনো সমীকরণ পাও কি? এমন একটা সমীকরণ বলো যেখানে এস আছে, ইউ আছে, টি আছে, জি আছে। মনে পড়ে? কি বলো তো? বলতে পারো এস এ, এস দিয়ে যেহেতু প্রকাশ করতিস, তাই না? এস ইজ ইকাল ইউটি প্লাস হাফ এর স্কয়ার, মনে পড়ে? তাহলে আমি কি বলবো? ইউ টি প্লাস হাফ জি টি স্কয়ার, তাই না? তাহলে ইউ এটা কার ক্ষেত্রে? এ বস্তুর ক্ষেত্রে ইউ এ, টি এ, জি এ, বুঝতে পারছি? ওকে ঠিক আছে। এস এর মান জানা আছে না? এস এর মান জানা আছে। এস এর মান কত? এস এর মান হচ্ছে 60 মিটার। এটা 0 না, তাহলে পুরোটাই 0। তারপর এখানে কি হচ্ছে? হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কয়ার। টি এর মান জানো? এটাই তো বের করা দরকার, টি স্কয়ার। আচ্ছা এখন তুমি যে কাজটা করবা, এটা কি এখানে, আচ্ছা এখানে কত আছে দেখো তো? এটা যদি ভাগ করে দাও তাহলে কত হবে? 60, এটা তো আছে, এখানে ভাগ করে দিলে কত হবে? 4.9 হবে না? 4.9 ইন্টু টি এ স্কয়ার। তাহলে এটা গুণ অবস্থা আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে না? তাহলে তুমি এটাকে একটু পার করে দাও, দেখো 60 ভাগ হচ্ছে কত? 4.9 ইজ ইকুয়াল কত? টি এ হোল স্কয়ার, টি স্কয়ার। তারপর আমি কি পাচ্ছি? তাহলে টি এর মান কত হবে দেখো তো? এখন আমি একটু চেঞ্জ করলাম, এটাকে এই পাশে আনলাম, এটাকে এই পাশে আনলাম। তার মানে কি হবে? টি এ ইজ ইকুয়াল রুট ওভার 60 ডিভাইডেড 4.9। আচ্ছা এটা একটু আমরা ক্যালকুলেশন করি, তোমরা সবাই হাতে ক্যালকুলেটর নাও, বুঝছো? বলতেছি না ক্যালকুলেশন স্পিড বাড়াইতে হবে, এই স্পিডের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। 60 ডিভাইডেড 4.9, দেখো আমি একটু বের করে দেখি কত পাইছো। এটাকে করলে পাবো 3.5, দেখো 3.499 আসছে না? 3.499 মানে কি? 3.5। তাহলে তুমি টি এর সমান কত পাইছো? টি এ ইজ ইকাল, তুমি যেটা পাইলা 3.5, 3.5 সেকেন্ড। বুঝতে পারছি? এখন তুমি বলো, এই অবস্থান থেকে বল মাটিতে পড়তে কত সময় লাগছে? 3.5 সেকেন্ড, তার মানে 3.5 সেকেন্ড লাগছে। এখন তুমি যে কাজটা করবে, সি অবস্থান থেকে বি অবস্থানে আসতে এই বালকটি, বালক মানে কি? আমাদের সৌরভ, সৌরভের কত সময় লাগছে, তাই না? আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে এখন বি বস্তুর ক্ষেত্রে আমার এই সময়টা মাথায় থাকলেই হবে, বাদ বিয়েগুলো মিশাই দিলাম, ঠিক আছে? আচ্ছা বাদ বিয়েগুলো মিশাই দেই, এগুলো সব মিশাই দিচ্ছি। এই যে দেখো, তাহলে এখন কি প্রসেসটা বুঝতে পারতেছেন? অনেক সহজ ম্যাথ না বলো? আচ্ছা আমি শুরুতে যে ম্যাথটা করছিলাম ওটা অনেক জটিল ছিল, তাই না? ওই ম্যাথটা যদি বলছো, ওটাই বলতেছি না, ওটাই মনে করো তোমার জন্য তুলনামূলক কঠিন ম্যাথ। এরপরে যেগুলো ম্যাথগুলো পাবে সেগুলো অনেক সহজ, ঠিক আছে? আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ? ক্লিয়ার হয়েছে তো না? ওকে, তারপর দেখো ভাইয়া, আচ্ছা এখন যে কাজটা করতে পারি, এই জায়গায় বি বস্তুর ক্ষেত্রে, সি বস্তুর ক্ষেত্রে, তাই না? কার ক্ষেত্রে বের করতেছি? সি বস্তুর ক্ষেত্রে তার আদিবেগ জানা আছে? আচ্ছা এই অবস্থানে আসছে, আদিবেগ বলতে সে সমবেগে আসতেছে মূলত, মানে একই বেগে আসতেছে, সমবেগে। সমবেগে যদি আসে তার মান থাকে, তাহলে সমবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা ডিরেক্ট প্রকাশ করতেছি। তাহলে ভি অফ সি ইজ ইকুয়াল কত বলতো? 6 মিটার পার সেকেন্ড। তারপরে এর দূরত্ব কত বলতো? এস বি। এটা তো সমতল ভূমিতে যাচ্ছে, তাই না? এস দ্বারা প্রকাশ করি। এস অফ বি কেন লিখলাম? এস অফ সি না? আচ্ছা এস অফ সি, আচ্ছা এস অফ সি মানে সি নামক ব্যক্তি, বালকটি। এখানে বালক আকারে বলতেছে, তো আমরা জান সৌরভ বললাম। সি এস অফ সি ইজ ইকুয়াল কত? 20 মিটার। এখন তোমার জানা কি দরকার? টি সমান কত? টি কি এটা নতুন একটা টিসি হবে না? এখন কি টিসি সমান টি এ লিখবা?
তাহলে ভুল হয়ে যাবে। এটা তো সময় সেম কিনা তুমি তো জানো না এখনো, তুমি বের করতেছো। তাহলে এটা কত হবে এটা বের করতেছি না। এখন দেখো তো এইরকম কোনো একটা সমীকরণ মনে পড়ে কি, যেখানে এস আছে, ভি আছে, টি আছে, বলো তো মনে পড়ে? যদি আমরা জানি যদি সমবেগে চলে, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল ভি টি। এস কোন বস্তুর এস? সি বস্তুর এস। ভি কোন বস্তুর? বস্তুর টি। তোমার জানার দরকার কোনটা বলো তো? টি না? তাহলে তুমি লিখবা টি অফ সি ইজ ইকুয়াল এস অফ সি ডিভাইডেড ভি অফ সি। আচ্ছা, তার মানে এটার মান কত হয় দেখো তো? টি অফ সি ইজ ইকুয়াল এখানে পাচ্ছি হচ্ছে 20 ডিভাইডেড 6। ভাগ করো দেখি 20 ডিভাইডেড। আচ্ছা হ্যাঁ, তাহলে ফলাফল পাচ্ছি কত? 3.3। আচ্ছা, ক্যালকুলেশন আশা করি তোমরা পারছো। তাহলে এটা আমরা লিখলাম হচ্ছে টি সি ইজ ইকুয়াল 3.33। আচ্ছা, এই দুইটা লিখলে 33 সেকেন্ড। আচ্ছা, তার মানে টি সি বস্তুর কত সময় লাগছে? 3.33 সেকেন্ড। আর এটা কার ছিল বলো তো? এটা ছিল টি অফ এ বস্তু, তাই না? এ বস্তুর কত ছিল? 3.5 সেকেন্ড। কোন সময় বেশি লাগছে বলো তো? এ বস্তুর সময় বেশি লাগছে। তাহলে সময় কম লাগছে কার? সি বস্তুর। এই সি অবস্থান থেকে বালকটির সময় যেহেতু কম লাগছে, তার মানে কে আগে পৌঁছাবে বি অবস্থানে বলো তো? এই যে সি এ আগে পৌঁছাবে না? ওর সময় কম লাগছে, সময় কম লাগা মানে তাকে পৌঁছানো। যেহেতু সময় কম লাগছে সেহেতু তার ধরার একটা সুযোগ আছে। কিন্তু এখানে যে বলতে ধরতে পারবে কিনা বলো তো, এটা নিশ্চিত বলতে পারবা না। কিন্তু তোমরা বাচ্চা মানুষ তো, তোমরা বলবা হ্যাঁ ধরতে পারবে, যেহেতু পৌঁছাইছে ধরতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তুমি কি বলতে পারতা? এখানে আরেকটা লাইন লিখতে পারতা যে হচ্ছে টি এ গ্রেটার দেন টিসি। যেহেতু টি এ গ্রেটার দেন টিসি, সুতরাং টিসির সময় কম লাগবে, সুতরাং সে ধরতে পারবে। বুঝতে পারছি? ওকে, এটুকু আমাদের পারলাম। 5 নাম্বার হয়ে গেছে। আর একটা ম্যাথ করি। আচ্ছা, একটু ধৈর্য ধরে দেখো। আচ্ছা, যদি তোমাদের টায়ার্ড লাগে না, একটু ম্যাথটাকে থামাবা, একটু ফ্রেশ হয়ে আসবা। আর একটু অনুরোধ করবো, এই সময় আবার ফোন বের করে রিলস দেখা শুরু করো না, বুঝছো? রিলস দেখা শুরু করলে তোমার রিলস ওটা আজীবনে শেষ হবে না, তোমার পড়াশোনা আর শুরুও হবে না, বুঝছো? এটা অনেক সময় নষ্ট করে। তুমি বিরতি, পড়ার মাঝখানে বিরতি নিতে বলা হয় না, সেই বিরতিটা যেন ফোনের উপর না হয়। যখন তুমি ফোন ইউজ করবে দেখবে এই বিরতির সময়ের অতিরিক্ত সময় পার হয়ে যাবে। এই বিরতির সময় চাইলে তুমি একটু রেস্ট নিতে পারো, একটু বাইরে থেকে হেঁটে আসতে পারো, একটু মন চাইলে একটু বিকালবেলা খেলতে পারো। এইগুলা কাজ করে, বুঝছো? ফোন চালিও না, ফোন তোমাদের প্রতিবন্ধী করে দিচ্ছে, এই জেনারেশনকে প্রতিবন্ধী করে দিচ্ছে। তোমার ফ্রি ফায়ার খেলো নাকি? ফ্রি ফায়ার খেলো না? এগুলো খেলো না, বুঝছো? দিন শেষে এর কোনো লাভ নেই, নিজেকে প্রতিবন্ধী হিসেবে তৈরি করা। আচ্ছা, তোমার দৃষ্টিতে দেখো অনেক ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করছি, বুঝছো? কিন্তু এটা ক্ষতিকর, বুঝছো? একটু আস্তে আস্তে ফিরে আসি। ওকে, অনেক গল্প বলছি, এখন 6 নম্বর ম্যাথে আসি। দেখো লাস্ট ম্যাথ, তুমি একটু মনোযোগ দাও। লাস্ট ম্যাথ বলতে এই পার্টের, এই ক্লাসের লাস্ট ম্যাথ। এর আরো কিছু ম্যাথ আছে, বুঝছো? বলতেছি না, তোমাদের এমন কিছু ম্যাথ দেওয়ার চেষ্টা করবো যাতে কাভার করলে তোমার 90% আপ কাভার হয়ে যায়, ঠিক আছে? 6 নম্বর ম্যাথ বলো কি ছিল দেখো তো। 6 নম্বর দেখো, সুন্দর দুইটা চার্ট দিয়ে রাখছি। এখানে টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। এখন বলছে ত্বরণ সময় লেখচিত্র লেখো। দেখতে পাচ্ছিস পুরাটা? আচ্ছা, এখন লেখচিত্র লেখার জন্য ত্বরণ সময় বের করার আগে তোমাকে আগে ত্বরণ বের করতে হবে না? উপর দেখো তো সময় দেওয়া আছে না, নিচে কি দেওয়া আছে? বেগ। এই চিত্রটা দেখেই তোমার কাজ শুরু করা যাবে। তাহলে দেখো, বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে। এখন যে এই অবস্থা থাকলে তুমি ত্বরণ কিভাবে বের করতে বলো তো? ত্বরণের সূত্র কি তোমার মনে পড়ে? ত্বরণ কি ছিল? সলিউশন। আচ্ছা আচ্ছা, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি না? এখানে কি কি দেওয়া আছে দেখো তো। এখানে তোমার দেওয়া আছে হচ্ছে টি দেওয়া আছে, তাই না? টি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ভি দেওয়া আছে। আচ্ছা, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে। এখন তুমি বলো তো এটাকে কাজে লাগিয়ে তুমি ইউ পাবা কিনা? এই তো দেখো, 0 সেকেন্ডে যখন বেগ কত ছিল? 0 ছিল। যখন 20 সেকেন্ডে তখন বেগ কত? 4। তাহলে তুমি বলতে পারো না প্রথম 20 সেকেন্ডে যখন 4 হইলো, এটাই তার শেষ বেগ হইলো না? এটা তাহলে আদি বেগ হইলো না? তাহলে আদি বেগ তুমি বের করার সুযোগ আছে কিনা? তারপর যখন 40 সেকেন্ড হইলো, তখন তুমি বলতে পারো না 20 থেকে এই পর্যন্ত এই জায়গায় আদি বেগ কোনটা? 4, শেষ বেগ কোনটা? 8। 60 সেকেন্ডে শেষ বেগ কত? 12, আদি বেগ কোনটা? 8। পাচ্ছ না? আদি বেগ শেষ বেগ সব জায়গায় পাচ্ছ কিনা? সব জায়গায় যদি পেয়ে থাকে তাহলে আমাদের কাজ হয়েই যাচ্ছে। সুন্দর না? ঠিক আছে, এই 4 থেকে তুমি সব লিখতে পারো। দেখো, তাহলে আমাদের টি জানার সুযোগ আছে, ভি জানার সুযোগ আছে, আর কি জানার সুযোগ আছে? ইউ জানার সুযোগ আছে। এই 3টা জেনে থাকলে এ বের করতে পারবা কিনা? কিভাবে পারতো তাহলে? সূত্রটা কি ছিল? তোমার সূত্রটা হচ্ছে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড
টি সব জানা আছে না এখানে? এই সূত্রটাই কাজে লেগে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা এখন ঘ নাম্বার ম্যাথে প্রবেশ করি, কেমন? আচ্ছা, এই প্রশ্নটা আমরা দেখি, ঘ নাম্বার সলিউশন, ঘ নাম্বার অ্যান্সার। ঘ নাম্বার অ্যান্সার দেখে এইভাবে এই অল্প কয়টা লিখতে পারবা না তো, বুঝছো? এখানে অনেকগুলো আছে না, এই যে তুমি কন্টিনিউয়াসলি লিখতে থাকো। দেখো তারপর বলবো প্রথমে তারপর দ্বিতীয় ক্ষেত্রে, বা এটা না লিখে তুমি বলবা এইভাবে টি সমান 0 সেকেন্ডে, টি সমান 20 সেকেন্ডে, টি সমান 40 সেকেন্ডে, এভাবে লিখতে পারবে না? এভাবে লিখবা। দেখো তাহলে তুমি কাজ করতে পারো। শুরু করবে কিভাবে? টি সমান 20 সেকেন্ডে, শুরুতে টি সমান 0 সেকেন্ডের আগে লেখো দেখি। 0 সেকেন্ড লিখলে তো 0/0 হয়ে যাবে, ওটা কাজ হয়ে যাবে না। 20 সেকেন্ডে লেখো। টি সমান কত সেকেন্ডে? টি সমান 20 সেকেন্ডে, একটু আমি শর্টে লিখতেছি, বুঝছো? টি সমান 20 সেকেন্ডে ভি কত ছিল? 4 ছিল, তাই না? শেষ বেগ 4 ছিল, আদি বেগ কত ছিল? 0 ছিল। এই অবস্থায় ত্বরণ কত? আমি একটু এইভাবে লিখি। আচ্ছা, তাহলে এখন ত্বরণ লিখতে পারি, কত হবে বলো তো? টি1 সমান 20, a1 সমান, এখন লিখি a1 সমান লিখি, দেখো তাহলে কত? 4 - 0, তাই না? উপর বেগ থাকতেছে 4 - 0, নিচে সময় কত, ব্যবধান কত? 20 - 0 না, এটা সময় ব্যবধান। তাহলে টোটাল কত পাচ্ছ? উপর পাচ্ছ 4, নিচে পাচ্ছ কত? 20। 4/20 করলে কত আসে? দেখো সাইডে লেখা দেখতে পাচ্ছি কি? সাইডে লেখা দেখা যায়? আচ্ছা, এখানে দেখো 4 ভাগ কত? 20, কত পাচ্ছি? 0.2 দেখতে পাচ্ছি তো না? আচ্ছা দেখো 0.2, তাহলে আমি পাইলাম হচ্ছে 0.2, এত কি মিটার সেকেন্ড ইনভার্স 2 এর ত্বরণ না? a1 পাইছি। এখন t2 দেখো তো, t2 সমান কত সেকেন্ড? 40 সেকেন্ড। 40 সেকেন্ডে a2 সমান কত হবে? a2 সমান, আমি দেখো শুধু এইটুকু লিখতেছি না, তুমি এখানে একটু বাংলা অ্যাড করবে, বুঝছো? এততম সেকেন্ডে ত্বরণ এত সমান এত, এভাবে একটু লাইন বাড়াবা। আমি সংক্ষেপে লিখছি। a2 সমান কত হবে? 8 - 4, আর নিচে কত? 40 - 20, উপর কত পাইছো? ব্যবধান 4, নিচে ব্যবধান 20, সমান কত আসবে? সেম জিনিসটা আসবে না? 0.2 মিটার পার সেকেন্ড ইনভার্স, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, t3 যদি বলা হয়, t3 কত বলো তো? t3 হচ্ছে 60 সেকেন্ডে, এইগুলো একটু সেকেন্ড লিখি, 60 সেকেন্ডে a3 হবে না? a3 সমান কত? 12 - 8 না? 12 - 8, নিচে কত হবে? 60 - 40, তখন কত হচ্ছে? ব্যবধান কত হচ্ছে? 4ই হচ্ছে না? আচ্ছা, ব্যবধান এখানে কত হচ্ছে? 8, 4 - 12, ঠিক আছে, 4 আর নিচে কত? 20, তাই না? তাহলে ফলাফল কত আসছে দেখো তো, আবারও 0.2 না? 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2 দেখা যায়? আচ্ছা দেখো, ঠিক আছে। আচ্ছা, এটা হইলো। তারপর t3, t এখন 4 আছে না? t4 কততম সেকেন্ডে? 80 সেকেন্ডে, 80 সেকেন্ড যদি বলা হয়, দেখো তাহলে এটা কি হবে? 80 সেকেন্ডে যদি বের করতে চাও, তখন কত ছিল? এ কি হবে? 4 হয়ে যাবে না? a4 সমান কত দেখো তো? আচ্ছা, a4 তার মানে কত? এখান থেকে 12 থেকে 12, তাহলে 12 - 12 সমান কত হইলো? আর উপর কত? 80 - 60, উপর 0, কোনো সংখ্যার উপরে 0 থাকা মানে কি? পুরাটাই 0, তাহলে 0 মিটার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। তারপর t4 গেল, এখন t5 আসি। দেখো এই অনেকগুলো লিখতে হচ্ছে, তাই না? t5 কত? 100 সেকেন্ড। 100 সেকেন্ডে a5 হবে না? নিচে লেখা একটু বাঁকা হয়ে গেছে, তাই না? আচ্ছা, একটু মেনে নিও। এখানে কত লাগছে দেখো তো? 6 - 12, এখানে আবার শেষ বেকি ছোট, আদি বেকি বড় না? কারণ মন্দন হচ্ছে, বোঝা যাচ্ছে। এখানে সময় কত লাগছে? 20 সেকেন্ড, তাহলে উপর কত আসছে? -6/20। আচ্ছা, এখন -6/20 করলে কত? -3 হয় কি? -0.3 না? মানে 0.3 মিটার সেকেন্ড ইনভার্স 2 লেখা দেখা যায় কি? আচ্ছা, এইটুকু আমরা দিচ্ছি। আর একটা বাকি আছে, আরেকটা নিচে একটু কষ্ট করে লিখি, দেখো লিখলে হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু আমরা এইদিকে সাইডে লিখি, দেখো t6 লিখতেছি, তাই না? t6 সমান কত ছিল? 120 সেকেন্ড। তখন a6 সমান কত দেখো তো? কত হবে? 0 - 6, তাই না? 0 - 6 ডিভাইডেড কত সময় কত? 120 - 100, টোটাল কত হচ্ছে? -6/20 ইজ ইকুয়াল কত? 0. মানে -0.3 মিটার সেকেন্ড ইনভার্স 2। এতটুকু পাইছি?
ব্যাপক অবস্থান, অনেক কিছু করে ফেলছি, কিন্তু অনেক সহজ না? অনেক সহজ। এখন কি বলছে, ত্বরণ সময় লেখচিত্র আঁকা। ত্বরণ সময় লেখচিত্র আঁকা নিয়ে এখন দেখো এই এই মানগুলো জানা আছে না? এই মানগুলা এবং সময়গুলো জানা আছে না? তুমি সময় আর মানটা একটু জেনে রাখো। দেখো তোমার তো এগুলো উপরে লেখা থাকবে, তাই না? আর আমি সময়টা এখান থেকে দেখে নিবো, বুঝছো? আমি তাহলে এটা মিশাই দিই, এটা মিশাই দিলাম। দেখো শুধু আমি ত্বরণটা রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি? কারণ ওটা লাগবে আমার। এখানে কত ছিল? -0.3 ছিল, তাই না? ওকে, দেখো এগুলো মিশছে কি? আর একটু ক্লিয়ার করে মিশাইতে হবে। ঠিক আছে, দাও, তোমরা আপাতত বুঝতে পারলে হলো। এখন আমরা একটু গ্রাফে আসি। দেখো তোমাকে গ্রাফ বলতে আসলে কি চাই জানো? দেখো তোমার কাছ থেকে যেটা চাইছে, ত্বরণ সময় লেখচিত্র বানাইতে বলছে। লেখচিত্র কীরকম হয় বলো তো? এইরকম, এই বরাবর ওয়াই অক্ষ, এই বরাবর এক্স অক্ষ থাকে না? তাহলে এটাকে তুমি বলতে পারো এক্স, আর এটা কি বলতে পারি? এক্স প্রাইম। এটাকে বলতে পারি ওয়াই, এটাকে বলতে পারি ওয়াই প্রাইম। এটা জিরো না? ও বিন্দু। ওকে, এটা যদি হয়, তুমি যদি ডান দিক বরাবর বা এক্স অক্ষ বরাবর বা ভুজ বরাবর তুমি যদি কি ধরছো? সময় ধরছো। ভুজ বরাবর কোনটা ধরছি? তাহলে এই দিক বরাবর তুমি কি ধরছো বলো তো? সময়। তাহলে তুমি বললা যে এই দিক বরাবর টি ধরলাম, টি এই দিক বরাবর ধরছি। আর কি? আর উপর দিক নিচ দিক দেখলে আছে না? উপর দিক নিচ দিক কেন বলতেছি বলো তো? তখন পজিটিভ নেগেটিভ দুইটা পাইছো না? তাহলে পজিটিভ নেগেটিভ দুইটা মান লাগবে কিনা? তাই যদি হয় তাহলে এই বরাবর তুমি কি পাইছো বলো তো? এ তরণ না? এই উপর এবং নিচ বরাবর তুমি কি বের করতে চাচ্ছ? ত্বরণ বের করতে চাচ্ছ। এখন তুমি সময় আকারে ভাগ করে দেখো, সময় কত পর্যন্ত ছিল? 0 থেকে 120 সেকেন্ড। এগুলো একটু ভাগ করতে পারবে না? তাহলে শুরুটা দেখো তো এইভাবে, এটা কত সেকেন্ড? 0। তারপরটা এটা মনে করে লিখলাম হচ্ছে 20 সেকেন্ড। এটা কত? 20 সেকেন্ড। তারপরটা কত? 40 সেকেন্ড। তারপরটা 60, 80, এটা 100, 120। লেখা বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি বলো 0 সেকেন্ডে ত্বরণ কত ছিল? 0 সেকেন্ড ত্বরণ তো ছিলই না, তাই না? আচ্ছা, 0 সেকেন্ডে যখন ছিল, দেখো 0 সেকেন্ড থেকে যখন আমি 20 সেকেন্ডে আসছি, তাই না? আচ্ছা, 20 সেকেন্ডে যখন আসছি তখন কি হয়েছে দেখো তো। আচ্ছা, তাহলে এটা আমরা কাজ করি। 20 সেকেন্ডে যখন আমি ছিলাম তখন ত্বরণ কতখানি ছিল? এখন তুমি এই দিকে একটু মান বের করো, কেমন? 0.2, 0.2 এইভাবে তুমি ভাগ করো। এটা যদি 0 থাকে তুমি মনে করো যে এটাই হচ্ছে 0.2, এটা কত? 0.4, এটা কত? 0.6। এরকম ভগ্নাংশ আকারে নিচে, যেহেতু তোমার মান খুব বেশি না, নিচ দিকেও তাহলে কি হবে? এটা হবে -0.2 হবে না? এটা কত হবে? -0.4। বুঝতে পারছি? এইভাবে নিচ পর্যন্ত। আচ্ছা, আরেকটা লিখি, -0.6। এই যে তুমি অক্ষরে কাকাইছে, এখন তুমি বলো তো। আচ্ছা, তাহলে এই যে মানগুলো আমরা বের করতেছিলাম না, তারপরে সময় আকারে যেটা সাজালাম। এখন দেখো তো, শুরুটা যে ছিল না 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, সেটা কত ছিল? 0.2 ছিল না? তাহলে এটা কত ছিল দেখো তো? 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 0.2। তারপর এটা দেখো কতখানি? আবার 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত। তুমি কিন্তু, আমি সময় এটা শর্ট করে লিখছি, বুঝছো? এত সেকেন্ডে ডিরেক্ট লিখিনি। তুমি ওটা ডিরেক্ট না লিখে তুমি লিখতে পারো 0 থেকে 20 সেকেন্ডে, আর 20 থেকে 40 সেকেন্ডে, 40 থেকে 60 সেকেন্ডে। বুঝতে পারছি? আমি ওটা শুধু একটা মান দিয়ে লিখছি না, তুমি সেটা এত থেকে এত, এত থেকে এত এইভাবে লিখবা। আচ্ছা, আমার জায়গা কম ছিল এই কারণে এইভাবে লিখছি। দেখো তাহলে এটা হয়েছে। তারপরেরটা কত দেখো তো? 20 থেকে 40 আবার কতখানি? আবারও 0.2, তাই না? তারপর কত দেখো তো? 40 থেকে 60 সেকেন্ড আবার কত? 0.2 না? ঠিক আছে, বুঝতে পারছি। তারপর দেখো আবার 60 থেকে 80 সেকেন্ডে কতখানি ছিল? 0 ছিল। এটা এই জায়গায় ছিল না? আচ্ছা, তারপর দেখো 80 থেকে 100 সেকেন্ডে আবার কত ছিল? এখন দেখো 80 থেকে 100 সেকেন্ডে -0.3, তাহলে এই বরাবর নিচে নামছে না? আচ্ছা, এই বরাবর নিচে নাম, তখন দেখো -0.3, তার মানে 80 থেকে এই যে এটা 80 না? আচ্ছা, এই 80 থেকে নিচের দিকে যখন দেখবো, এটা এই বরাবর দেখো, এটা নিচে নামছে। আচ্ছা, তারপর কতখানি? এখান থেকে কতখানি পর্যন্ত? 80 থেকে 100 সেকেন্ড পর্যন্ত এটা ছিল না? 80 থেকে 100 সেকেন্ড পর্যন্ত এটাই ছিল। বুঝতে পারছি? তারপর আবার কতখানি দেখো তো? 100 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত কত ছিল? 0.3। তাহলে এই 100 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত কত ছিল? -0.3। এই যে পুরোটা আমি লিখলাম, তার মানে কিভাবে গেছে দেখো। প্রথম 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এরকম ছিল, তারপর 20 থেকে 40 এটাই ছিল, 40 থেকে 60 এটাই ছিল না? এরকম একটা সরলরেখা তৈরি হলো। তারপর 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ডে এই অবস্থা কি হয়ে গেছিল? 0 হয়ে গেছিল না? তার মানে এই 60 সেকেন্ড 80 মানে এটা হবে না? এটা যদি হতে চাই তাহলে উপর থেকে নিচে নামলো, আবার এর থেকে এখানে গেল, তাই না? এই যে এখানে এইটুকু তো সমান 0 ছিল। তারপর দেখো নিচে 80 থেকে যখন আমি 100-তে যাচ্ছি, তখন আবার কি ছিল? -0.3। তার মানে 80 বরাবর নিচে ছিল, সেখান থেকে এতখানি, এতখানি কত? -0.3 লেখা দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে আবার যখন 120-এ যাবো, -0.3। বুঝতে পারছি পুরোটা কিভাবে লিখলাম?
এইভাবে তুমি পুরোটা অ্যাটাচ করে দিতে পারো। এখন অ্যাটাচ করে দেওয়ার পর তুমি এগুলো বিভিন্ন বিন্দু দ্বারা চিহ্নিত করে দিতে পারো। তুমি বলতে পারো হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, দেখো বিষয়টা বলছে, এটা এ বিন্দু, এটা কি বি বিন্দু, এটাকে দিলা তুমি হচ্ছে সি বিন্দু, এটাকে দিলা ডি বিন্দু, এটাকে বললা ই বিন্দু, এটাকে বললা এফ বিন্দু। এখন তুমি বাংলা ব্যাখ্যা দিবা, কি ব্যাখ্যা দিবা? তুমি বলবা লেখচিত্র বরাবর এক্স এক্স ও এক্স প্রাইম বরাবর সময় বসিয়ে পাই এবং ওয়াই ও ওয়াই প্রাইম বরাবর ত্বরণ বসিয়ে আমরা লেখচিত্রটি সম্পন্ন করি। এখান থেকে আমরা দেখতে পাই এ থেকে বি বিন্দু পর্যন্ত ত্বরণ কি সমত্বরণে আছে, 0.2 অর্থাৎ সমত্বরণে আছে। তারপর দেখা গেছে বি থেকে সি, আবার সি থেকে ডি পর্যন্ত কি ছিল, ত্বরণ ছিল শূন্য, কোনো ত্বরণ ছিল না। আবার কি করছো, এই ডি থেকে এতে গিয়ে হঠাৎ করে বেড়ে গেছে না, মানে কমে গেছে, সরি নিচের দিকে আবার মন্দন হয়ে গেছে। তখন করলে ই থেকে এফ পর্যন্ত অর্থাৎ 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত আবার কি ছিল, মন্দন ছিল। তাহলে এইটুকু ত্বরণ ছিল, এইটুকু কোনো ত্বরণ ছিল নাকি, মন্দন ছিল না, আবার নিচেরটুকু আবার কি তৈরি হয়েছে, বুঝতে পারছি প্রপারলি? এইটুকু প্রপারলি যদি কাজ করতে পারি তাহলে আমাদের 1 2 3, আচ্ছা এগুলো আমরা একটু টিক দিয়ে দিই, আমাদের কাজ 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার প্রত্যেকটা ম্যাথ হয়ে গেছে না? এগুলো আমি বেস করে আশা করি সবগুলো হয়ে যাবে। এবং আশা করি আরেকটা ম্যাথের ক্লাস লাগতে পারে, তোমাদের ম্যাথের ক্লাস একটু বেশি করতেছি, কারণ দিন শেষে তোমার ম্যাথই লাগবে এবং তুমি ম্যাথেই সমস্যা করো, প্রশ্ন বোঝো না, নইলে সঠিকভাবে অ্যান্সার করতে পারো না, সমস্যা আছে না সবার? আমি জানি সবার আছে, কিন্তু কিছু কিছু অবশ্যই অনেক ভালো স্টুডেন্ট আছো যারা আমার চেয়ে অনেক ভালো জানো, তাদের প্রতি রেসপেক্ট, তাদেরকে অনেক স্যালুট জানাই। তোমরা অবশ্যই ভালো জানবে এবং তোমরা চাইলে একটু রিভিশন দিতে পারো, বুঝছো? আর সবচেয়ে ভালো হয় তুমি নিজে নিজে যদি পড়তে পারো, নিজে নিজে বই দেখে সলভ করতে পারার চেয়ে ভালো কিছু হতেই পারে না, বুঝছো? ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যাদের ক্ষেত্রে একটু সমস্যা মনে হচ্ছে তারা ভিডিওটা দেখে নিজে নিজে সলভ করা শুরু করে দাও, তাহলে দেখবা 100% কমন পাবো। আর যাদের সময় পাচ্ছি না বা ভয় লাগছে নিজে দিতে পারবো কিনা, তারা যদি অন্তত এই ক্লাসগুলো দেখো, তুমি 90% আপ কমন পাবা, বুঝছো? ঠিক আছে, তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ঠিক আছে? সেই পর্যন্ত সৃষ্টিকর্তা তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া রেখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।